প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমরা ভালো আছো আশা করছি। তোমাদের সাথে এইচএসসি বাংলা প্রথম পত্রের একটা ওয়ান শট এমসিকিউ নিয়ে কথা বলবো। সোনার তরী, রবীন্দ্রনাথ ঠাকুরের। তো চলো আমরা শুরু করি। কবিতাটা সম্পর্কে একটু জানবো, তারপরে আমরা এমসিকিউ নিয়ে আলোচনা করব। প্রথমত, এটা একটা রূপক কবিতা। যদি ব্যাখ্যা করি যে রূপক মানে আসলে কি বোঝায়, রূপক শব্দের অর্থ হচ্ছে রূপের অন্তরাল। রূপক মানে হচ্ছে রূপের অন্তরাল। আচ্ছা, এটাকে তোমাকে বোঝানোর জন্য আমি আরো দুটো কবিতার কথা টানবো এখানে। একটা হচ্ছে ফরুক আহমদের সাত সাগরের মাঝি, আর একটা ওনারই পাঞ্জেরি। দুটি খুব বিখ্যাত কবিতা, এই জন্যই বলছি। সাত সাগরের মাঝি কবিতা এবং পাঞ্জেরি কবিতার ভাববস্তু প্রায় কাছাকাছি, উপস্থাপনের ঢং আলাদা আর কি। হ্যাঁ, এগুলো রূপক। কিভাবে রূপক? তুমি যদি সাত সাগরের মাঝি পড়ো, উইকি করে এখনো পড়তে পারো চাইলে, দেখবো এখানে বলা আছে যে কিছু যাত্রীরা বসে আছে, সামনে বিশাল উত্তাল সমুদ্র, এপার থেকে তারা ওই পারে যাবে, এই পারে অনেক দুঃখ দুর্দশা ক্ষুধা কান্না, তারপরে সমুদ্র পাড়ি দিয়ে ওই পারে চলে গেলে সেখানে একটা সুন্দর জীবন, একটা দারুণ ভবিষ্যৎ বা ফিউচার তাদের জন্য ওয়েট করতেছে। এখন যে মাঝি ওই জাহাজের নেতৃত্ব দিবেন, যিনি তাদেরকে পার করে নিয়ে যাবেন, উনি ঘুমাচ্ছেন, ওনার খবর নাই। বুঝতে পারছো? তো কবি বারবার বলছে যে বন্দরে বসে যাত্রীরা দিন গুনতেছে, তারা তোমার অপেক্ষায় আছে, তারা কষ্টে আছে, তারা তোমার জন্য খুব মানে অস্থির আছে, যে কিন্তু তুমি তবু জাগলে না, তুমি তবু ঘুমাচ্ছ। তুমি ওঠো, তুমি জাগো, এদেরকে তোমার জাহাজে তোলো এবং এই সমুদ্র পার করে, উত্তাল সমুদ্র অন্ধকার রাত পার করে তুমি ওই পারে পৌঁছায় দাও, যাতে করে তারা তাদের কাঙ্ক্ষিত জীবনটা পায়। এ হচ্ছে সাত সাগরের মাঝি কবিতা। এবং তুমি যদি পাঞ্জেরি দেখো, ওই একই রকমের। হুম। তা এখন আসলে বোঝাচ্ছে কি কবিতা দিয়ে? এখানে দেখানো হয়েছে একজন মাঝিকে, দেখানো হয়েছে অনেকগুলো যাত্রী, দেখানো হয়েছে একটা বিশাল সমুদ্র, এটা উত্তাল, রাতের অন্ধকার, দেখানো হয়েছে এই পারে দুর্দিন, দেখানো হয়েছে ওই পারে হচ্ছে সুদিন। এই যে সবকিছু মিলে হচ্ছে কবিতাটা, তাই তো? এই কবিতার মধ্যে দাঁড়ালো কি? দাঁড়ালো হচ্ছে মুসলিম মিল্লাতের জন্য একজন ভালো সুদক্ষ সংগঠক এবং নেতাকে প্রত্যাশা করা হয়েছে এখানে, যিনি হচ্ছেন ওই মাঝি। মুসলিম উম্মাকে যিনি লিড দিবেন, যিনি লিড দিয়ে তাদের গন্তব্যে পৌঁছায় দিবেন। এখন ফরুক আহমদকে ইসলামী রেনেসার কবি বলা হতো। ইসলামী রেনেসার কবি মানে হচ্ছে, রেনেসা শব্দের অর্থ পুনর্জন্ম, রিভার্ট বা রিজেনারেশন। রেনেসা শব্দের অর্থ পুনর্জন্ম। তোমরা ইউরোপীয় রেনেসাস নামে একটা শব্দ শুনছো হয়তো বা। একসময় বহু আগে, খ্রিস্টের জন্মের আগে, প্রাচীন গ্রিসে নাট্যকলা সঙ্গীতের একটা ধ্রুপদী বা ক্লাসিক্যাল চর্চা ছিল। যদিও পশ্চিমারা ক্লাসিক্যাল বা ভালো বলতে যেসব জিনিসকে প্রমোট করে, এগুলো আসলে সবগুলো অশ্লীল জিনিস। মূলত এগুলো অশ্লীল জিনিস। যে ভাস্কর একটা নারী দেহকে সব থেকে আবেদনময়ী করে উপস্থাপন করতে পারে, তৈরি করতে পারে, তাকে তত বড় শিল্প স্রষ্টা বলা হয়। এটা তাদের অ্যাঙ্গেলের বিষয় আর কি। আমি আমার অ্যাঙ্গেল এটা বলছি না, তাদের অ্যাঙ্গেলটাকে ব্যাখ্যা করে দিচ্ছি মূলত। আর প্রকৃত চিত্র কি সেটা বললাম আর কি। তারা যেটাকে বোল্ডনেস বলে, তারা যেটাকে সাহসিকতা বলে, বা হচ্ছে মুক্ত চিন্তা হাবিজাবি এসব কিছু বলে, এগুলো সবগুলো ভণ্ডামি, এটা মনে রেখো। তো তারা ক্লাসিক্যাল সাহিত্য বা ক্লাসিক্যাল বিভিন্ন জিনিস বা শিল্প আর্ট বলতে যেসব জিনিসকে প্রমোট করে, মনে করবে এগুলো সবগুলোই ভণ্ডামি। যা হোক, তো খ্রিস্টের জন্মেরও পূর্বে, বহু আগে, প্রাচীন গ্রিসে তোমার হচ্ছে এই ক্লাসিক্যাল নাট্য চর্চা বা শিল্পকলার একটা ব্যাপক চর্চা ছিল। পরবর্তী সময়ে এগুলো বন্ধ হয়ে যায়। খ্রিস্টের জন্মের পর একদম আস্তে 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 মনে করো যে ইংল্যান্ডে একটা সময় যাজকদের শাসন ছিল, ইউরোপে এক সময় ধর্মযাজকদের খুব প্রভাব ছিল, এগুলোকে বন্ধ করে দেয়া হয়। বন্ধ করে দিলে দীর্ঘকাল এগুলো বন্ধই থাকে। কিন্তু চতুর্দশ শতক অর্থাৎ 1300 সালের পরে লিওনার্দো দা ভিঞ্চির নাম তোমরা শুনেছো। এই লিওনার্দো দা ভিঞ্চি বা পরবর্তী সময় মাইকেল অ্যাঞ্জেলো, বা তোমার হচ্ছে বিভিন্ন বড় বড় মানুষ যারা হচ্ছে এখন আলোচিত হয় ইউরোপে, এই তাদের মাধ্যমে এই চর্চাটা আবার শুরু হয়। তাহলে একটা সময় চর্চা ছিল, পরে সেটা বন্ধ হয়ে থাকে দীর্ঘকাল, তারপরে আবার সেই চর্চা শুরু হয়। তাহলে এক সময় ছিল, তারপরে বন্ধ, তারপরে আবার শুরু। এই যে পুনরায় শুরু হয়ে যাওয়া, ইটস কল্ড রেনেসাস, রিজেনারেশন, রিভার্ট, পুনরায় জন্ম হওয়া, আবার তৈরি হওয়া। তো গ্রিসের ধ্রুপদী বা ক্লাসিক্যাল যে শিল্পের চর্চা, সেটা একসময় বন্ধ হয়, ইতালির ফ্লোরেন্সে আবার চতুর্দশ শতকে শুরু হয়েছিল। এটাকে বলা হয় ইউরোপীয় রেনেসাস। এটাকে বলা হয় ইউরোপীয় রেনেসাস। আর ইসলামী রেনেসা বলতে যেটা বোঝানো হয়, একটা সময় ছিল যে মুসলমানদের শৌর্য বীর্যে অন্যরা ভয়ে কাঁপত। তোমরা উমর ফারুক কবিতা যদি পড়ে দেখবা, অর্ধ পৃথিবী করেছ শাসন, ধুলার তখতে বসি, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খুশি।
হযরত ওমরকে নিয়ে কাজী নজরুল বলতেছেন, তুমি অর্ধেক পৃথিবী শাসন করেছো ধুলার সিংহাসনে বসে, আর তোমার খেজুর পাতার প্রাসাদ মাঝে মাঝে পড়ে গেছে। অর্থাৎ হযরত ওমরের একদম অনাড়ম্বর জীবনযাপনের কথা বলা হচ্ছে এখন। মসজিদে নববীর মধ্যে বসে উনি যে অর্ধেক পৃথিবীকে শাসন করেছেন সেটা বোঝানো হচ্ছে। তো তখন মদিনা ছিল ইসলামী সাম্রাজ্যের কেন্দ্রবিন্দু, এবং ওই পাশে ভূমধ্যসাগরের ওই পারে রোমান সাম্রাজ্যের অধিপতিরা ভূমধ্যসাগর পার হয়ে ওমরের কাছে হাঁটু গেড়ে বসে বলতো, ওস্তাদ আমাদেরকে হামলা করেন না, আপনাদেরকে ট্যাক্স দিয়ে গেলাম। তাহলে এই যে আব্বাসীয় খেলাফত পর্যন্ত পরবর্তী যে লম্বা একটা সময় মুসলমানরা এতভাবে সারা পৃথিবীতে লিড দিছে, এটা একটা সময় গিয়ে আর নাই। বিশেষত ওসমানীয় সাম্রাজ্যের পরে এগুলো একেবারেই নাই হয়ে গেছে, এগুলো আর ছিল না পৃথিবীতে, এখন পর্যন্ত আমরা দেখছি না। তো ফররুখ আহমেদের বিশ্বাস ছিল এটা, উনি এটাই এখানে বুঝাইছিলেন যে এখানে যারা দিন গুনতেছে, যারা যাত্রী, তারা অন্ধকারে আছে, তারা কষ্টে আছে, তারা খারাপ অবস্থায় আছে, মানে মুসলিম উম্মার দুর্দশা এটা, মুসলিম উম্মার করুণ চিত্র এটা। আচ্ছা, সামনে অন্ধকার, উত্তাল সমুদ্র, মানে সামনের দিনগুলো খারাপ আসতেছে, এগুলোকে ফাইট করতে হবে। এখন ফাইটটা করবে কে? মুসলিম উম্মা করবে। নেতা লাগবে না? নেতার নেতৃত্ব তো করতে হবে নাকি? ওই নেতা হচ্ছেন সে সাত সাগরের মাঝি, কিন্তু তিনি তো ঘুমাচ্ছেন। এটাতে কি বোঝানো হয়েছে? এটাতে বোঝানো হয়েছে যিনি লিড দিবেন তার হদিশ নাই। একজনকে আহ্বান জানানো হয়েছে, আপনি আসেন, আপনি লিড দেন, আপনি কঠিন সময়টাকে পার করে ভালো জীবনে নিয়ে যান, সেখানে আছে একটা সুন্দর জীবন। এই যে দেখো, দেখাইছে মাঝি, নৌকা, যাত্রী, সাগর, অন্ধকার, দুর্দশা, সুন্দর ভবিষ্যৎ, আর বুঝাইছে মুসলিম উম্মার দুর্দিন থেকে সুদিনে উত্তরণ। ক্লিয়ার এ পর্যন্ত? আশা করি বুঝতে পারছো। এখন আসো সোনার তরী কি, কিভাবে রূপকের এবার ধরায় দেয়। তোমাদেরকে ভাইয়া আগের কোনো একটা ক্লাসে উপমা বলেছিলাম এবং চিত্রকল্প বলেছিলাম, তাই না? আজকে রূপকটা জেনে নাও। এই রূপক মানে রূপের অন্তরাল বলেছি, এক রূপের আড়ালে আরেক রূপ দেখানো। এখন রূপক প্রকাশ করার জন্য কিছু প্রতীকের সাহায্য নেওয়া হয়, কিছু প্রতীকের আশ্রয় নেওয়া হয়। প্রতীকগুলো কি? এই যে সাত সাগরের মাঝির মধ্যে এতক্ষণ ধরে নৌকার কথা বললাম, তারপরে যাত্রীর কথা বললাম, তারপরে অন্ধকারের কথা বললাম, মাঝির কথা বললাম, ঢেউ উঠছে বললাম, এগুলো সবগুলো প্রতীক, সবগুলো এক একটা সিম্বল। এই সিম্বল গুলো দিয়ে আমি আমার একটা টার্গেটেড বিষয়কে বোঝাতে চাচ্ছি, তাই তো? আমার টার্গেটেড বিষয়কে বোঝাতে চাচ্ছি। তো এই সোনার তরী কবিতার মধ্যে এবার আমরা যদি ঢুকি, তাহলে দেখবে এখানে অনেক রকমের প্রতীকের সাহায্যে একটা রূপক সেন্স প্রকাশ করা হয়েছে। এক রূপের অন্তরাল আর একটা রূপ দেখানো হয়েছে। এখানে আছে কি তেল, এখানে আছে নৌকা, এখানে আছে মাঝি, এখানে আছে কৃষক, এখানে আছে ধান ক্ষেত, এখানে আছে নদীর মধ্যে বিশাল স্রোত, সকালবেলা, প্রভাত বেলার অন্ধকার, ঘন বর্ষার সময়, এখানে আছে ধান, ইত্যাদি ইত্যাদি। তাহলে এসবের মাধ্যমে কিভাবে রূপক অর্থ প্রকাশ পায় সেটাও তো কথা, তাই না? আসো, কবিতার মূল বক্তব্য তোমরা জানো, জাস্ট এটার সাথে আরো ভালো মতো ম্যাচ করে দেওয়ার জন্য আমি সাত সাগরের মাঝির প্রসঙ্গ টানছি, যে বাংলা সাহিত্যে আরো অনেক রূপক কবিতা আছে, শুধু এটা না, শুধু এটা না। একটু ভালো করে শোনো। এখানে তাহলে আমরা দেখি কি, প্রথমত এটার নাম সোনার তরী কেন হইল, এটা হচ্ছে প্রথম কথা। এটা রূপার তরী হইলে অসুবিধা কি ছিল? লোহার তরী হইলে, হীরার তরী হইলে কি সমস্যা ছিল? আমরা সোনার তরী বা কেন বলবো? তরী মানে তো নৌকা। দেখো, এখানে সোনার তরী মানে এই না যে নৌকাটা স্বর্ণ দিয়ে বানানো, এটা এমন কিছু মিন করে না। তাহলে মিন করে কি? মিন করে হচ্ছে এই তরী অনেক আকাঙ্ক্ষিত, এটা পরম আরাধ্য, আমার খুব প্রয়োজন, আমি খুব ভালোবাসি, খুব দরকার আমার, এরকম কিছু একটা, আমি খুব ভালোবাসি এটাকে, পরম আরাধ্য জিনিস। লাইক আমরা মুসলমানরা সহজে ধরাই দিচ্ছি, আমরা মদিনাকে সোনার মদিনা বলি। এখন সোনার মদিনা বলার অর্থ কি? মদিনা রাস্তাঘাট, বিল্ডিং সবকিছু স্বর্ণে মোড়ানো, স্বর্ণ দিয়ে বানানো, সবকিছুতে রাস্তাঘাটে স্বর্ণ পড়ে আছে, এমন কিছু কি না। আমাদের কাছে, সারা বিশ্বের মুসলমানদের কাছে মদিনা হচ্ছে পরম আকাঙ্ক্ষিত একটা জায়গা, তাই না? আমাদের ইহকাল এবং পরকালের যিনি কান্ডারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখানে ঘুমাচ্ছেন, আরাম ফরমাচ্ছেন, তাই তো? এজন্য মদিনা আমাদের কাছে একটা অন্তরের সব থেকে আপন জায়গা। এজন্য আমরা বলি হচ্ছে সোনার মদিনা, পরম আকাঙ্ক্ষিত। আমরা সেখানে যেতে পারলে নিজেদেরকে ভাগ্যবান বলে মনে করি। বোঝা গেছে ব্যাপারটা? তো এই প্রচন্ড আকাঙ্ক্ষিত বলে আমরা সোনার মদিনা বলি। খুব আদর যাদেরকে করি আমরা, আমার সোনা বাবা, সোনা মা বলি না বাচ্চাদেরকে, এরকম বলি। আমাদেরকে আমাদের বাবারা, মায়েরা বলে আমার সোনা বাবা, সোনা শোনো, এরকম আদর করে বলো। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে আমি প্রচন্ড আদরের, আমি প্রচন্ড ভালোবাসার তাদের কাছে, পরম আরাধ্য একটা জিনিস। বুঝছো কথাটা? তো সোনার তরীর সোনা মানেও সেম জিনিস। কারণ এখানে কৃষক এমন এক সময় এই নৌকার দেখা পাইছে, যে সময় তিনি প্রচন্ড ডিপ্রেস ছিলেন, তোমাদের ভাষায় যদি বলি আর কি। উনি ফসল ফলাইছেন, কিন্তু সেই ফসল ওখান থেকে নিয়ে যাবেন কিভাবে?
উনি কোনো কিছু বুঝতেছিলেন না, উনি ডিপ্রেশনে চলে গেছেন। ওই সময় দেখলো যে নৌকা একটা আসছে, তাহলে ওই সময় মনে হবে কি এটা সোনার নৌকাইতে মনে হওয়ার কথা নাকি? এই হচ্ছে ব্যাপার। তো আমরা কবিতার মধ্যে দেখি একজন কৃষক দ্বীপ সদৃশ একটা ধান ক্ষেত, চারদিকে বাঁকা জল নদী, এখানে ধান লাগাইছিল। ধান পরিচর্যা করে কাটার সময় আস্তে আস্তে বর্ষাকাল চলে আসছে। উনি ধান এখান থেকে কাটছেন, রেডি করছেন। এখন স্রোতের কারণে উনি কোন দিক দিয়ে ধান নিয়ে যাবেন, তার এতদিনের কষ্টার্জিত ফসল উনি বুঝতেছেন না। তখন তিনি দেখলেন একজন মাঝি আসতেছে গান গাইতে গাইতে, তরি বাইতে বাইতে। এখন ওই মাঝিকে তিনি বললেন যে, তুমি যেখানেই যাও না কেন, যাই করো নাই কেন, অন্তত আমার ধানগুলো তোমার নৌকায় তুলো এবং এগুলোকে নিয়ে যাও। তারপরে তুমি যাকে খুশি তাকে দিয়ে দিও, কোনো অসুবিধা নাই, কোনো প্রবলেম নেই, তুমি এটা করো। তখন ওখানে দেখা গেল যে মাঝি নৌকা ভিড়াইছে এবং নৌকা ভিড়ানোর পরে ধান সেখানে তোলা হয়েছে। তোলার পরে মাঝি আর কৃষককে উঠায় নেয়, সেখান থেকে চলে গেছে। কৃষক উঠতে চাইলো, তাকে বলছে না, আমার নৌকায় জায়গা নাই, তোমাকে নেওয়া যাবে না। তখন কৃষক মহাকালে বিলীন হয়ে যাওয়ার, মহাকালের গর্ভে তলিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছে এখানে, এবং এটাই বাস্তবতা। তাহলে এখানে আছেটা কি? আছে হচ্ছে তুমি রবীন্দ্রনাথ ঠাকুরের দিকে তাকাও, পৃথিবীর বড় বড় মানুষদের দিকে তাকাও, তুমি তোমার দিকে তাকাও, তুমি আমার দিকে তাকাও। আমরা পৃথিবীতে আসি, আমরা কিছু অর্জন করি এবং আমাদের অর্জনটা পৃথিবীর মানুষের হাতে তুলে দিয়ে আমরা এখান থেকে প্রস্থান করি। আমরা যদি বলি আমাদেরকে রাখো, এই পৃথিবী আমাদেরকে রাখবে? রাখবে না। কিন্তু আমার কাজ যেটা, আমার যেটা অর্জন, সেটাকে তারা রাখবে, সেটাকে তারা আদর করবে। তুমি রবীন্দ্র রচনাবলীর দিকে যদি দাঁড়াও, রবীন্দ্র রচনাবলী কত বিশাল জানো? রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার বই হচ্ছে 56টা। তাহলে কত হাজার কবিতা আছে এবার বোঝো। কবিতার বই 56টা, উপন্যাস 12টা, নাটক 29টা, কাব্যনাট্য 19টা, প্রবন্ধ, চিঠিপত্রের বই, এই আত্মজীবনী মিলে আছে আরো প্রায় 15-20টার মতো বই। তারপরে গান আছে তার 2232টা, তার হাতে আঁকা ছবি আছে প্রায় 2000। তাহলে রবীন্দ্র রচনা সম্ভার যদি তুমি বলো, এটার সাইজ খুব বিশাল, অনেক বড়। ওনার সাহিত্য জীবন কম বেশি 65 বছরের। 15 বছরের বনফুল দিয়ে শুরু, আর 80 বছর বয়সে তিনি মারা যান। মারা যাওয়ার আগেও তিনি লিখছেন। জোড়াসাগর ঠাকুর বাড়িতে তার যেখানে অপারেশন হয়, অপারেশনের তার জন্য রেডি করা হচ্ছে, অপারেশনের জন্য তাকে, তার কিছুক্ষণ আগে তিনি তার জীবনের শেষ কবিতা লিখেছেন। তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করে, বিচিত্র ছলনা জালে হে ছলনাময়ী। এটা তার শেষ কবিতা ছিল। তখন তিনি আর লিখতেন না, মুখে মুখে বলতেন, আরেকজন লিখে নিত। তাহলে এই 65 বছরের সাহিত্য সাধনায় বিশাল সৃষ্টি তার, ঠিক না? এখন রবীন্দ্রনাথ কি মরার সময় সমস্ত কিছু তার সাথে নিতে পারছেন? সম্ভব এটা? না, পারেন নাই। উনি তো সেই কৃষক যার সৃষ্টি সম্ভার, রবীন্দ্র রচনাবলী মানে তার ধান, আমাদের কাছে তুলে দিয়ে তিনি কি করেছেন? পরপারে গমন করেছেন। বুঝছো? এটাই জীবনের দার্শনিকতা, এটাই ফেলাস, এটা মানতে হবে। কারণ তুমি যখন একটা সময় গিয়ে পৃথিবীতে থাকতে চাইবে, পৃথিবী তোমাকে গ্রহণ করবে না। কিন্তু তোমার যে সৃষ্টি সম্ভার, তোমার হাতে যেগুলো তৈরি হয়েছে, এগুলোকে খুব ভালোবেসে তাদের হাতে তারা রেখে দিবে। পৃথিবী এমনই। তো চলো আমরা শুরু করি এবার, হ্যাঁ? কারণ বারবার এরকম দেখো ঘন বর্ষা দিয়ে কি বোঝানো হয়েছে, তারপরে একের পর এক বিভিন্ন প্রতীক, যে সোনার ধান আসলে কি, ক্ষুর ধারা বলতে কি বোঝানো হয়েছে, সোনার তরী কবিতায় ফসলের জমির চারদিকে বেশি জলরাশি কিসের প্রতীক, দেখছো? বারবার কোশ্চেন গুলো কোনটা দিয়ে কি বুঝাইছে, একটা সিম্বলিক যে মিনিংটা আছে এটাকে বারবার জানতে চাইবে। দেখো আবার বর্ষাকাল কখন এলো, উপলব্ধিতে সোনার তরী ব্যক্তি জীবন কদরহীন, কোন কোন জায়গায় এটা প্রকাশ পাইছে, কোন সময়ের কথা বলা, ঘনবর্ষা বলতে কি বোঝানো হয়েছে। দেখো খালি প্রতীকগুলোর উপরে জোর দিয়ে দিয়ে প্রশ্ন, এগুলো সব তাজা প্রশ্ন, 23-এর কোশ্চেন দেখো সবগুলো। আমি কি তোমাদের বোঝাতে পারছি? এই জন্য ভাই তোমাদেরকে এত সময় ব্যয় করলাম, এই কথাগুলো বললাম। প্রতীক কি, উপমা রূপক চিত্রকল্প বা এই জাতীয় বিষয়গুলো নিয়ে তোমাদেরকে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করছি। ওকে, তো চলো ইনশাআল্লাহ আমরা শুরু করি। ঘনবর্ষা শব্দের মাধ্যমে কবিতায় মূলত কে বোঝানো হয়েছে? তুমুল বর্ষা, খরস্রোতা নদী, বর্ষার দুর্যোগ, বর্ষা প্রকৃতি। ঘনবর্ষা এটা দিয়ে বোঝানো হয়েছে কি? দেখো এখানে তুমুল বর্ষা, খরস্রোতা নদী, বর্ষা প্রকৃতি। প্রকৃতির কথা এখানে বলা হয় না, প্রথমত এরকম কোন নিরপেক্ষ বিবরণ আমরা দেখি না। খরস্রোতা নদী, নদী আর বর্ষা এক জিনিস না, নদী তো নদী। তাহলে এখানে থাকে তোমার সাথে তুমুল বর্ষা আর থাকে বর্ষার দুর্যোগ। এখন দেখো, গগনে গরজে মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি বরষা। গগনে গরজে মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা। তাইলে গগনে আকাশে মেঘ গর্জন করছে, ঘন বর্ষাকাল, আমি কুলে একা বসে রয়েছি, আমার কোনো ভরসা নাই। তাহলে টোটাল বিষয়টার মধ্যে একটা বর্ষার দুর্যোগ ফুটে উঠছে। আসলে আগে পিছিয়ে তুমি যদি চিন্তা করো, তাহলে ঘন বর্ষা এই জায়গাটা এখানে সিম্বলিক ভাবে কি প্রকাশ করতে, সেটা তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তারপরে আসো নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী প্রশ্নের উত্তর দাও। যে বিষাদ সিন্ধু তুমি করিলে রচনা,
পরিণীকে তার রেখা জীবনের স্রোতে, তোমার যে কীর্তি তাহা অক্ষয় অব্যয়। উদ্দীপকের শেষ চরণের সঙ্গে নিচের কোন চরণটি সমার্থবোধক? কাটিতে কাটিতে ধান এলো বরষা, যাহা ছিল নিয়ে গেল সোনার তরী, দেখে যেন মনে হয় চিনি হারে, এখন আমারে লোহ করুণা করে। এখন 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 আমারে লোহ করুণা করে থেকে শুরু করে দেখো, উনি এখানে থাকতে চাইছেন, আর ধান কাটতে কাটতে বর্ষাকাল চলে আসছে, যা ছিল সমস্ত অর্জন সোনার তরী নিয়ে চলে গেছে, আমি তাকে দেখে মনে হচ্ছে আমি তাকে চিনি। অর্থাৎ দুর্দিনে তুমি যখন প্রচন্ড বিপদে পড়বা, মনে করো একটা রাস্তা দিয়ে তুমি হেঁটে যাচ্ছ, আশপাশে কোনো মানুষ নাই, গ্রাম অনেক পরে, আরো 2 কিলো হাঁটলে গ্রাম, কিন্তু অন্ধকার হয়ে গেছে, তোমার ভয় হচ্ছে। ওই সময় তুমি দেখলা বিপরীত দিক থেকে 2জন মানুষ হেঁটে আসতেছে, তোমার মনে হবে যে আমি তাদেরকে চিনি, তারা আমার জন্য প্রচন্ড আপন, কারণ তোমার কাছে তো কেউ নাই। এখন যাকে তুমি দেখবা তাকেই তোমার আপন মনে হবে, সাহায্যকারী মনে হবে। এই জন্য কৃষকের কাছে মনে হয়েছিল তিনি মাঝিকে চিনেন। আচ্ছা, এখন আসো, যে বিষাদ সিন্ধু তুমি করিলে রচনা, পরিণীকে তার রেখা জীবনের স্রোতে, যা তুমি জীবনে রচনা করেছো। বিষাদ সিন্ধু মানে দুঃখের অমর কাব্যগাথা বলতে পারো। তোমার যে কীর্তি তাহা অক্ষয় অব্যয়। এখন তোমার যে কীর্তি তাহা অক্ষয় অব্যয়, অর্থাৎ তোমার হাতে তৈরি জিনিস, তোমার যে সৃষ্টি, সেটা কখনোই কি হয়ে যাবে না, নষ্ট হয়ে যাবে না। তাহলে যাহা ছিল নিয়ে গেল সোনার তরী, অর্থাৎ আমার হাতে তৈরি করা জিনিস, আমার সৃষ্টিকর্ম, আমার শিল্পকর্ম, আমার অ্যাচিভমেন্ট নৌকা কি করেছে, গ্রহণ করে ফেলেছে। এর সাথে বেশি সমার্থবোধক। আচ্ছা, আগের উদ্দীপক, উদ্দীপকের তুমি সোনার তরী কবিতায় কোনটির সঙ্গে সঙ্গতিপূর্ণ? কৃষক, মাঝি, তরী, নদী। এখানে এই সবকিছু ফলাইছিল কে? যে বিষাদ সিন্ধু তুমি করিলে রচনা। তুমি করিলে রচনা, রচনা মানে তুমি তৈরি করেছো। কি তৈরি করেছো? বিষাদ সিন্ধু। তাহলে এখানে স্রষ্টা কে? খেয়াল করে দেখো, বিষাদ সিন্ধু তৈরি স্রষ্টা কে? তুমি। আর কবিতাতে আমরা যদি দেখি, কবিতায় কোনটির সঙ্গে সঙ্গতিপূর্ণ? কৃষক, মাঝি, তরী, নদী না। নদী তো এখানে জৈবিক সত্তা না, তরী এখানে জৈবিক সত্তা না, মাঝি জৈবিক সত্তা, কৃষক জৈবিক সত্তা। প্রশ্ন হচ্ছে ফলাইছে কে? এখানে বিষাদ সিন্ধু রচনা করছে তুমি, তাহলে এখানে ধান ফলাইছে কে? মাঝি ফলাইছে না কৃষক ফলাইলো? কৃষক। তাহলে উত্তর নিব কৃষক। বুঝা গেছে ব্যাপারটা? এরপরে দেখো, সোনার তরী কবিতা সোনার ধান আসলে কি? নৌকা, সৃষ্টিকর্ম, সম্পদ, মহাকাল। যে কাউকে জিজ্ঞেস করলে বুঝতে পারবা এটা হচ্ছে সৃষ্টিকর্ম, সোনার ধান, তাই তো? এই জন্য কৃষক যেরকম করে ধানটাকে ফলাইছেন, কৃষকের কাছে ধান কিন্তু সন্তানের মতো, তার ফসল কিন্তু তার কাছে পরম আদরের, পরম যত্নের। ফসল যদি নষ্ট হয়, কৃষক কিন্তু প্রচন্ড আঘাত পান, কারণ কঠিন মাটি, তার বুকে ফসল লাগানো এবং সেখান থেকে এটাকে বের করে নিয়ে আসা সাকসেসফুলি, প্রকৃতির সাথে একটা বিশাল মেলবন্ধনের ব্যাপার, একটা অন্য রকমের ভালো লাগা এবং অনুভূতির ব্যাপার এগুলো। তো সোনার তরী কবিতার সোনার ধান আসলে হচ্ছে কবির সৃষ্টিকর্ম। কৃষকের সৃষ্টি ধান, আর কবির হলো এখানে সৃষ্টিকর্ম। ওই যে বললাম রবীন্দ্র রচনা বলি, একটু আগে যে বললাম বিশাল। ওকে, এরপরে আসো, ক্ষুরধারা বলতে কি বোঝানো হয়েছে? খুরের মতো চকচকে সোনার তরী না, খুর দ্বারা কাটা না, খুরের মতো ধারালো, খুরের ধার, খুরের মতো ধারালো, এটা। ভরা নদী খুর ধারা খড় পরশা, কাটিতে কাটিতে ধান এলো বরষা। এখন খুর ধারা মানে কি? খুর তো চিনো, ওই যে ব্লেড লাগায় পুরুষদের হচ্ছে শেভ করে, যেটা সেলুনে, এটা হচ্ছে খুর বলে আর কি। তো খুর ধারা বলতে বুঝাইছে কি? খুরের মতো ধারালো, অর্থাৎ যে স্রোত যাচ্ছে, মাঝখানে তো দ্বীপ সদৃশ ধান ক্ষেত, তার পাশে যে স্রোত যাচ্ছে, এটা খুরের মতো ধারালো, এমন একটা ফিল। ওকে, সোনার তরী কবিতায় ফসলের জমির চারদিকে বেষ্টিত জলরাশি কিসের প্রতীক? কাল স্রোতের, অসহায়ত্বের, নিঃসঙ্গতা, নির্বিকারত্বের। খুব ভালো মতো খেয়াল করো জায়গাটা। বলছে সোনার তরী কবিতায় ফসলের জমির চারদিকে বেষ্টিত জলরাশি, তাহলে নির্বিকারত্ব তার সাথে যাচ্ছে না, নিঃসঙ্গতা যাচ্ছে না, অসহায়ত্ব যাচ্ছে না, যাচ্ছে কি কাল স্রোতের। কাল স্রোত মানে বুঝতেছ তো? সময়ের স্রোত, সময় বয়ে যাবে তার আপন গতিতে, তার মধ্যে কতজন আসবে, কতজন যাবে, তার কোনো হিসাব নাই, এটাই বলছে। এরপর সোনার তরী কবিতার বর্ণনার মতে বর্ষা কখন এলো? ধান কাটা শুরু হলে, ধান কাটতে কাটতে, ধান কাটা শেষ হলে, নৌকায় ধান তুলে দিলে। এটা সিলেট বোর্ড 2023 সালের প্রশ্ন। দেখো, কবিতার লাইনের মধ্যে থেকে আমরা উত্তরটা খোঁজার চেষ্টা করি। গগনে গরজে মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা, রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী খুর ধারা খড় পরশা, কাটিতে কাটিতে ধান এলো বরষা। তো এখন খেয়াল করে দেখো, ওই জায়গায় লাইনটা হুবহু এরকম করে কোট করা, কাটিতে কাটিতে ধান এলো বরষা। তাইলে আমরা উত্তর নেব ধান কাটতে কাটতে। এর মানে কি? এর মানে হলো কি, তুমি ধান হচ্ছে কাটা শুরু করছো আর বর্ষাকাল চলে আসছে, ব্যাপারটা এমন মিন করছে না।
ব্যাপারটা মেইন করছে তুমি হচ্ছে ধান রোপণ করছো, সেই ধানের নার্সিং করতেছো, নার্সিং করার পরে ধান বড় হয়েছে এবং ধান যখন তুমি কাটার সময় হয়েছে, অর্থাৎ রোপণ করা থেকে শুরু করে ধান কাটা পর্যন্ত, রোপণ করা থেকে শুরু করে কাটা পর্যন্ত ধান কাটতে কাটতে বর্ষাকাল চলে আসছে। ক্লিয়ার কথাটা? তারপরে ব্যক্তি জীবন কদরহীন, এ উপলব্ধির ইঙ্গিত সোনার তরী কবিতার কোন চরণে রয়েছে? এপারেতে ছোট ক্ষেত আমি একলা, তুমি শুধু নিয়ে যাও খনি ঘেঁষে, সকলে দিলাম তুলে থরে বিধরে, শূন্য নদীর তীরে রহিন পুরী। একটু খেয়াল করে দেখো তো, ব্যক্তি জীবন কদরহীন কেন? পৃথিবীতে বড় বড় মানুষ, একেবারে বিজ্ঞানী আইজাক নিউটন থেকে শুরু করে আইনস্টাইন থেকে শুরু করে আধুনিক কালের এপিজে আব্দুল কালাম পর্যন্ত, একটু খেয়াল করো তো, বড় মানুষ যারা, যাদের জীবনে বড় বড় অ্যাচিভমেন্ট আছে, বিজ্ঞানী, কবি, সাহিত্যিক, লেখক, তাদের কথা বলছি, নবী রাসূল, ওলিয়া উলিয়া, তাদের ডাইমেনশন ভিন্ন, অনেক উপরে। ওটা নিয়ে আলোচনা করার মতো জায়গা, মানে আমি যে লেভেল থেকে, যে অ্যাঙ্গেল থেকে করতেছি সেটা না, ওটা ভিন্ন অ্যাঙ্গেলের সব উপরের লেভেলের আলোচনার জায়গা। আমরা স্বাভাবিক কনসিস্টেন্সির জায়গা থেকে বলছি আর কি। তো এরকম বড় মানুষ যারা, যাদের অ্যাচিভমেন্ট অনেক, একটা সময় তারাও কি মারা গেছে? না, না যায় নাই। খেয়াল করে দেখো তো, তারা ইন্তেকাল করেছেন কি করেন নাই? করেছেন। এপিজে আব্দুল কালাম স্যার তো আসামে বক্তৃতা দিচ্ছিলেন, তোমরা সেই নিউজ দেখছো কিনা আমি জানি না, বক্তব্য দেওয়ার সময় উনি ওখানে কাত হয়ে পড়ে গেছেন এবং কিছুক্ষণ পরে তিনি মারা যান। তো ব্যক্তি জীবন আসলেই কদরহীন। তোমার ব্যক্তি জীবনের লাইফ আলটিমেটলি তুমি অর্জনগুলো পৃথিবীর হাতে তুলে দিয়ে তোমাকে চলে যেতে হবে। এরা যেটা দাঁড়াইলো সেটা হলো শূন্য নদীর তীরে রহিন পড়ি, তুমি শূন্য নদীর তীরে পড়ে থাকবা, আলটিমেটলি তোমার আর কিছু থাকবে না। তাহলে ব্যক্তি জীবন কদরহীন মানে দেখো, ছোট ক্ষেত ক্ষেতের সাথে যাচ্ছে না, শুধু তুমি নিয়ে যাও, ধান নেওয়ার কথা বলছে, যাচ্ছে না, সকলে দিলাম তুলে থরে ভিতরে কিছুটা যাচ্ছে, আমার ধান ছিল, আমি সবকিছু তোমার নৌকাতে স্তরে স্তরে কি করে দিয়েছি, বিন্যস্ত করে দিয়েছি, সাজাই দিয়েছি, তুমি নিয়ে এখন চলে যাও, কিছুটা মিলে। বাট তার থেকে বেশি মিলে এটা শূন্য নদীর তীরে আমি পড়ে রয়েছি। পড়ে রয়েছি মানে আমি নাই, একটা সময় আমি কি হয়ে যাব? মহাকালের গর্ভে বিলীন হয়ে যাব। খুবই সিম্পল ব্যাখ্যা। তো ব্যক্তি জীবন কদরহীন মানে হচ্ছে শেষেরটার সাথে সব থেকে বেশি ভালো রিলেট করা যায়। ওকে, এরপরে সোনার তরী কবিতায় কোন সময়ের কথা বলা আছে? রাত, প্রভাত, দুপুর, বিকেল। প্রভাত। গ্রামখানি মেঘে ঢাকা, প্রভাত বেলা, এপারেতে ছোট ক্ষেত আমি একলা। খেয়াল করে দেখো, গ্রামখানি মেঘে ঢাকা, প্রভাত বেলা, এপারেতে ছোট ক্ষেত আমি একলা, তাহলে প্রভাত বেলা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বছর একটা প্রশ্ন আসছে, লাস্ট যে হলো প্রশ্ন হলো, তখন ওই জায়গাটা প্রশ্ন ছিল এরকম যে গত বছরের প্রশ্ন ছিল এরকম যে তরু ছায়া মসি মাখা গ্রামটি কোথায়? যদি বই খুলো দেখবা আগের কথা পরে দিয়ে প্রশ্নটা করছে, পরের কথা আগে থেকে উত্তর নেলা, মানে উল্টা করে করছে। আমি লাইনটা পড়ে শোনাই তাহলে বুঝতে পারবা। পরপারে দেখি আঁকা, তরু ছায়া মসি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা, প্রভাত মেলা। তাহলে উত্তরটা আগের লাইনে, পরপারে দেখি আঁকা, তরু ছায়া মসি মাখা। তো প্রশ্ন করছে তরু ছায়া মসি গ্রামখানি কোথায়, গ্রামটা কই? উত্তরটা আগের লাইনে, পরপারে। এখন তরু ছায়া মসি, দেখো তরু তারপরে ছায়া মসি মাখা, তরু মানে গাছের ছায়া অন্ধকার হয়ে থাকা, মসি শব্দের তো অন্ধকার, উল্টা ভেজাল লাগাই দিও না। এই যে এই একটা মসি আছে, এই মসি আর এই মসি, দুই মসির মধ্যে সম্পর্ক আলাদা। এই মসি শব্দের অর্থ অন্ধকার, আর এই মসি শব্দের অর্থ হচ্ছে অসির চেয়ে মসি বড়, মানে এটা অর্থ হচ্ছে কলম। বুঝছো, তলোয়ারের চেয়ে কলমের শক্তি অনেক বেশি। তুমি একটা তলোয়ার দিয়ে কতজনকে হত্যা করতে পারবা? 1 2 3 4 5 10 100 1000 10,000 নাকি? আর এক কলমের গোতায় কোটি কোটি মানুষকে হত্যা করা সম্ভব। বুঝতে পারছো কথাটা? সো কলমের বলে কনস্ট্রাকটিভ এবং ডিস্ট্রাকটিভ দুই রকমের ব্যবহার আছে আর কি। ডিস্ট্রাকটিভ ব্যবহারের দিক থেকে যদি তুমি চিন্তা করো আর কি, আবার যদি ভালো দিক থেকে ব্যবহার চিন্তা করো তাহলে এই দিকে এটাও বেশি, যে অস্ত্র দাঙ্গাবাজি মারামারির থেকে কলমের শক্তি অনেক বেশি, অসির চেয়ে মসি বড়। পজিটিভ অর্থে কলমের শক্তি অনেক বেশি তলোয়ার আছে, তলোয়ার ধ্বংস ডেকে আনে আর কলম মানুষের কল্যাণে কাজ করে। সিম্পল, দুই অর্থে ব্যাখ্যা দিতে পারো। তাহলে গ্রামখানি মেঘে ঢাকা, প্রশ্ন যে করলো গ্রামখানি কোথায়, তরু ছায়া মসি মাখা গ্রামখানি কোথায়, আগে লাইনের উত্তর ছিল পরপারে। পরপারে দেখি আঁকা, তরু ছায়া মসি মাখা। ওকে, তো কবিতার লাইন ভালো মতো পড়বা, জানবা। সোনার তরী কবিতায় ঘন বর্ষা বলতে কি বোঝানো হয়েছে? ভরা জল, গভীর সংকট, প্রবল বর্ষণ, তীব্র স্রোত। ঘন বর্ষা, বর্ষাকাল কিসের লক্ষণ? বসন্ত কিসের লক্ষণ? কদিন আগে তো বসন্তকাল গেল না, বাংলাদেশের একটা বিশ্ববিদ্যালয়ে এবছর ব্যাপক অন্য লেভেলের একটা নাচের মুদ্রা আমরা দেখলাম, তাই না? মানে পৃথিবীতে আর কি দেখার বাকি আছে? তো তারা যে বসন্ত বরণ করলো এবং আমরা যে অবাক হইলাম। তো বসন্ত কিসের প্রতীক? বসন্ত হচ্ছে সুসময়, ভালো সময়ের প্রতীক, তাই না? আচ্ছা, তো বর্ষা কিসের প্রতীক বলো? আমার ঘরে যখন বর্ষার জল পড়ে তখন তুমি কোথায় থাকো?
তুমি তো বসন্তের কোকিল। এর অর্থ কি বোঝায়? তুমি বসন্তের কোকিল, তুমি সুসময়ে আসো। আমার ঘরে যখন বর্ষার জল পড়ে তখন তুমি কোথায় থাকো? এর মানে বর্ষার দুর্দিনের প্রতীক। ক্লিয়ার কথাটা? বর্ষা মানেই দুর্দিন। হ্যাঁ, মানব মনে বর্ষার প্রভাব আছে ইতিবাচক, বিশেষ করে বাঙালি হৃদয়ে। বর্ষা আমাদেরকে ভাবুক করে, কবি করে, চিন্তা করতে শেখায়, প্রেমিক বানাইছে, উদাসী বানায় ফেলে। বৃষ্টি দেখলে কোনো মানুষের ভাত টাত খাওয়া বন্ধ হয়ে যায়, সেখানে বৃষ্টিই দেখে। এটা ভিন্ন কনসেপ্ট। তুমি জীবনের সাথে ফিলোসফির জায়গা থেকে স্বাভাবিক জায়গায় আসা, স্বাভাবিক ফিলোসফি তুমি যদি দেখো, বর্ষা মানে হচ্ছে দুর্যোগ, সংকট। বর্ষায় দিনমজুররা কাজ করতে পারে না। বর্ষায় যারা রাস্তার শ্রমিক তাদের কাজ কম থাকে। বর্ষায় পশু পাখি তাদের স্বাভাবিক জীবনযাপন করতে পারে, রান করতে পারে না, তাই না? তো বর্ষা এখানে যেটা বোঝাইছে, কুলে একা বসে আছি, নাহি ভরসা, ভরসা নাই, আর উপরে বলছে তোমার গগনে গরজে মেঘ ঘন বর্ষা, আকাশে মেঘ গর্জন করছে, ঘন বর্ষাকাল। পরের লাইনে তার ব্যাখ্যা, কুলে একা বসে আছি, নাহি ভরসা, নদীর কূলে আমি একা বসে রয়েছি, আমার কোনো ভরসাই নাই। দ্যাট মিনস সংকট গভীর। এখানে জল অর্থে আসে নাই, যেহেতু কবিতার রূপক। বর্ষণ অর্থে আসে নাই, স্রোত অর্থে আসে নাই। ব্যাখ্যা নিলেই হবে না, প্রপারলি নিতে হবে। বুঝতে পেরেছো ব্যাপার? তাহলে আমরা এখান থেকে নিলাম গভীর সংকট। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থের নাম কি? গীতাঞ্জলি, সোনার তরী, বনফুল, বলাকা। বনফুল, বনফুল এটা ওনার প্রথম তোমার হচ্ছে লেখা বই। বনফুল 15 বছর বয়সে প্রকাশিত হয়েছে। এখন কবি কাহিনী নিয়ে আরেকটা কথা আছে, ওটা ভিন্ন, সেটা তোমাদের জানার দরকার হবে না, ওটা অ্যাডমিশন টেস্টে আমরা পড়াবো। তবে তোমাদের টেক্সট অনুযায়ী মনে রাখবা, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থের নাম হচ্ছে বনফুল। কাব্যগ্রন্থ মানে হচ্ছে কবিতার বই। এটা অনেকের প্রশ্ন থাকে, ভাই কাব্যগ্রন্থ মানে কি? কবিতার বই। কাব্যগ্রন্থ যে কথা, কবিতার বই একই কথা, এবং কাব্য এটাও একই কথা। কাব্য, কবিতার বই, কাব্যগ্রন্থ অল আর সেম। তারপরে আসো, মহাকাল মানুষের কর্মকে গ্রহণ করে, কারণ কর্ম অক্ষয়, কর্ম দামি, কর্মপ্রিয়, কর্ম নশ্বর। আমার কাজকে কেন মহাকাল গ্রহণ করবে, পৃথিবী কেন রাখবে? কর্ম নশ্বর, কর্ম কখনো নষ্ট হয় না, এটা ঠিক। কর্মপ্রিয়, এটাও ঠিক। কর্ম দামি জিনিস, এটাও তো ঠিক। কর্ম অক্ষয়, এটাও ঠিক। এখন দামি আর প্রিয় এই দুইটা কনসেপ্ট একটা সময় নষ্ট হবে, আমার কাছে যত দামি হোক। অক্ষয় মানে কখনো ক্ষয়ে যাবে না। নশ্বর, অবিনশ্বর, বোঝার চেষ্টা করো। নশ্বর, অবিনশ্বর। এই নশ্বর শব্দের অর্থ কি? এর একটা এক কথায় প্রকাশ, নষ্ট হওয়ায় স্বভাব যার, মানে যেটা একসময় পৃথিবীতে নষ্ট হয়েই যাবে, এটা বলা হয় নশ্বর। আমরা বলি না নশ্বর পৃথিবী আমাদের ছেড়ে চলে যেতে হবে। আমি নিজেও তো নশ্বর, আমি তো একসময় শেষ হয়ে যাব, মারা যাব, ঠিক না? তাহলে কর্ম দামি, কর্মপ্রিয় কনসেপ্টে মিলতেছে না, পৃথিবীতে এগুলো থাকবে না। কবিতা এমন কিছু বলা হয়নি। নশ্বর মানে শেষ হয়ে যাবে, অবিনশ্বর মানে কখনোই শেষ হবে না। এখন বলো উত্তর আছে, বাকি আছে কোনটা? যেটা বাকি আছে ওটাই উত্তর। তুমি বুঝলো ওইটাই ঠিক, না বুঝলো ওইটাই ঠিক। ওকে, তাহলে কর্ম অক্ষয়, কখনো ক্ষয়ে যায় না, নষ্ট হয় না। তোমাকে মানুষ মনে রাখবে তুমি এই জাতির জন্য কি করে গেছো তার উপর। সোনার তরী কবিতায় বাঁকা জল বলতে কি বোঝানো হয়েছে? বাঁকা জল মহাকাল নদীর স্রোত, খরস্রোতা নদী, ধারালো জল স্রোত। বাঁকা জল একটু খেয়াল করো তো, যেখানে নদীর মতো একটা দ্বীপ, কি বলে, দ্বীপের মতো ধান ক্ষেতটা ছিল, চারপাশে তোমার বাঁকা জল ছিল। জল কি দাঁড়ানো ছিল না বই ছিল? কবিতায় কি বলা? বইছে, চলে যাচ্ছে। তাহলে এখন দেখো, যদি রূপকের ব্যাখ্যা তুমি নাও, বাঁকা জল মানে তো মহাকাল, সময়ের সাথে বইছে, বুঝো নাই? আচ্ছা, একটা রূপক কর্মধারয় সমাস আছে এরকম, জীবন প্রদীপ। প্রদীপ জ্বলছে, জীবন মানে বেঁচে থাকা, বুঝছো তো? অভেদ সম্পর্ক। এবার দেখো আরেকটা রূপক কর্মধারয় সমাস যদি দেখাই, ভব নদী। ভব শব্দের অর্থ দুনিয়া, নদী মানে নদী। রূপকের লক্ষণ হচ্ছে দুইটার মধ্যে অভেদ সম্পর্ক থাকবে। ভাই তোমাদের ওয়ান শট এমসিকিউতে সমাসের অংশে দেখবা, এটা নিয়ে অনেক আলোচনা করছি, যারা দেখো নাই প্রয়োজনে দেখে আসতে পারো। তো রূপক কর্মধারয় মানে হচ্ছে পূর্বপদ আর পরপদের অর্থ মিলেমিশে এক হবে। তো ভবটাই নদী, নদীটাই ভব, কোন অর্থে কিভাবে রূপক এক হয়ে যাবে? নদী কি দাঁড়ানো না বহমান? নদী বহমান, বইছে। এই যে ভব বা পৃথিবী, এটা কি দাঁড়ানো না বহমান? বহমান, বইছে। এটা পৃথিবী, বুঝো না? আমার সময়, আমার হায়াত, আমার আয়ু, এটাই মহাকাল, এটা চলছে, চলবে। এখানে আমি আসছি, আমি যাব। কারণ আমাদের মানুষের, আমাদের ধর্ম মতে যদি ব্যাখ্যা করো, আমাদের অনেকগুলো স্টেপ আছে। আমরা এক সময় আলামে আরওয়ার মধ্যে ছিলাম, রুহের জগতে। তারপর সেখান থেকে মায়ের গর্ভে আসছে, এটা আরেকটা জগৎ। তারপরে এখন আরেকটা জার্নি শুরু হয়েছে পৃথিবীতে আয়, সেটা আলমে দুনিয়া। তারপরে কোথায় যাব? আলমে বারজাক, এটা আখিরাতের জীবনের প্রথম স্টেপ। বারজাখের জিন্দেগি, কবরের জিন্দেগি। তারপরে কবরের জিন্দেগির পরে যখন আমরা কিয়ামতের ময়দানে দাঁড়াবো,
বিচারের মাঠ যেদিন কায়েম হবে তারপরে থেকে অনন্তকালের জীবন, ওটা হচ্ছে আখিরাতের অনন্তকালের জীবন। তাইলে এই যে আমরা একটা জার্নির মধ্যে দিয়ে যাচ্ছি, তাই না? আলাদা আলাদা স্টেপ আছে, তার মধ্যে আমি এখন একটা পর্যায়ে আসছি। আমার পেছনে আরো 2টা পর্যায় ছিল, সামনে আরো 2টা পর্যায় আছে। বুঝছো কিনা কথাটা? এই সময় বহমান, আমি চলছি। সো পৃথিবীতে যদি তুমি কল্পনা করো আমার সময়টা, আমার হায়াতটা, আমার জীবনটা বইছে তো প্রতি সেকেন্ডে আমরা মৃত্যুর দিকে আগাচ্ছি, প্রতি সেকেন্ডে আগাচ্ছি, রাইট? সো মহাকাল, এই বাঁকা জল, এটা মহাকাল। ওকে ভাইয়া? তারপরে আসো সোনারতরী কবিতায় বাংলা কোন মাসের উল্লেখ করা আছে? শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, কবিতার মধ্যে ডিরেক্ট বলা আছে শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে। শূন্য নদীর তীরে রহিন পরি, যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। বাই দ্য ওয়ে, এই লাইন যদি পরীক্ষায় ধরো, মানে এটা ধরে যদি প্রশ্ন করে আর কি, যে সোনার তরী কবিতায় সোনার তরী শব্দটা কয়বার ব্যবহার করা হয়েছে? একবার, যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। আর কোন মাসের উল্লেখ আছে? শ্রাবণ। তাহলে দেখো, কবিতা যদি ভালো মতো না পড়ো, হ্যাঁ, যতই তুমি ভাব নেও যে তুমি সব জানো, পারো, বুঝো, লাভ নাই কিন্তু ভাই। দেখো, এটা আসছে রবীন্দ্রনাথের জীবনী থেকে, তাই না? এখানে কবিতার ভিতর থেকে, মানে অর্থগত দিক থেকে কোন সময়ের কথা উল্লেখ করা আছে, কোনো অর্থ না, ডিরেক্ট কবিতার লাইন থেকে। বুঝতে পারছো? এখানে অর্থ দিয়ে জিজ্ঞেস করছে, এখানে অর্থ দিয়ে না, একদম কবিতার লাইন দিয়ে কোট করে জিজ্ঞাসা করছে। তাহলে দেখো, কবিতা ভালো মতো যদি পড়তে পারো, একদম খুঁটিয়ে পড়া যেটাকে বলে আর কি, বুঝতে পারছো, অনেক উপকার পাবা। সোনারতরী কবিতার মূল ভাব ফুটে উঠেছে কোন চরণে? আমার যাবার সময় হলো দাও বিদায়, আমি তো মরে যাব, চলে যাব, রেখে যাব সবই, যেতে নাহি দিব হায়, তবু যেতে দিতে হয়, আমায় ডেকো না, ফেরানো যাবে না। আচ্ছা, এখন সবগুলোর মধ্যে চলে যাওয়ার একটা ভাব আছে, খেয়াল করে দেখো। আমার যাবার সময় হয়েছে, বিদায় দিয়ে দাও। আমি তো মরে যাব, চলে যাব, রেখে যাব সবই, যেতে নাহি দিব হায়, তবু যেতে দিতে হয়, আমায় ডেকো না, ফেরানো যাবে না। যদি প্রেক্ষাপট চিন্তা করো, আমার যাবার সময় হলো দাও বিদায়, ওটা একটা ছ্যাঁকা খাওয়ার গান, হ্যাঁ, চলে যাচ্ছে দূরে, কষ্ট আর কি, হ্যাঁ, বুকে লাগছে। যেতে নাহি দিব হায়, তবু যেতে দিতে হয়, এটা আমাদের জীবন থেকে অনেক কিছু চলে যায়, তারপরে আমরা মেনে নিয়ে থাকি। রবীন্দ্রনাথের লেখা এটা। আমরা আগে মনে আছে তোমার বসন্ত শেষ হয়ে গেলে যখন বৈশাখ আসতো, বৈশাখের বিভিন্ন অনুষ্ঠান টনুষ্ঠান করতাম কলেজে, তো দেখতাম যে এরকম করে আমরা লিখে লিখে পড়তাম। আমরা যখন ছোট ছিলাম, বড়রা দেখতাম এই কথাটা ব্যবহার করতোই, যেতে নাহি দিব হায়, তবু যেতে দিতে হয়, বসন্ত চলে গেছে, থাকবে না, ইত্যাদি ইত্যাদি টাইপের বিভিন্ন সময় এগুলো আবৃত্তি করে ছোটবেলায়। আমায় ডেকো না, ফেরানো যাবে না, এত ছেঁকা খায়, একদম ব্যাকা হয়ে গেছে। নাই, প্রেক্ষাপট মিলছে না। মিলছে, সবচেয়ে ভালো মিলছে দেখো, সোনার তরী কবিতায় মৃত্যুর সাথে একটা অবিচ্ছেদ্য সম্পর্কের কথা এখানে বর্ণনা করা হয়েছে। শূন্য নদীর তীরে রহিন পরি, আমি শূন্য নদীর তীরে পড়ে রইছি, যা কিছু ছিল সবকিছু নিয়ে গেছে, সোনার তরী নিয়ে গেছে, আমি পড়ে রয়েছি। এর মানে আমি মহাকালের স্রোতে বিলীন হয়ে যাব, আমি মরবো, নিশ্চিত মরবো, মহাকালের স্রোতে আমি ভেসে যাব, শেষ হয়ে যাব। এর মানে আমি তো মরে যাব, চলে যাব, রেখে যাব সবই। এবার বুঝছো, আমি মরে যাব, চলে যাব, রেখে যাব সবই, অর্থাৎ সবকিছু রেখে যাব। সোনার কবিতা তো কবি কি করছেন? ধান রূপে তার সমস্ত সৃষ্টিকর্ম আমাদের কাছে রেখে গেছেন। ক্লিয়ার? তাহলে আমি মরে যাব মানে আমি চলে যাব পৃথিবীর থেকে, আমার কর্ম পৃথিবীতে থেকে যাবে। হোয়াট এ লাইন! এটা একটা গান। আমি তো মরে যাব, চলে যাব, রেখে যাব সবই, আছোস নি কেউ সঙ্গের সাথী, সঙ্গে নি কেউ যাবি। এই হচ্ছে গান, বাংলা গানের। কি মর্মার্থ, কি সুন্দর! আর এখনকার ছেলেবেলে যে কি শুনে। আবার বিটিএস, এক মেয়ে দেখলাম, বিটিএস ভি না ই, তার জন্য ঘর ছাড়ছে, পরে পুলিশ উদ্ধার করে নিয়ে আসছে। আর ক্যামেরার সামনে বলছে যে ভির সাথে তার সম্পর্ক আছে। তোমাদের মধ্যে এমন কিছু আছে কিনা আমি জানি না। আমার শেকড়, আমার অস্তিত্ব, আমার পরিচয়, আমার ধর্ম, আমার স্বকীয়তা, এগুলোই আমার। এর বাইরে যেগুলো আছে সবগুলো ভণ্ডামি। আমি মুসলমান, আমি বাঙালি, আমি বাংলায় কথা বলি, আমি বাংলা সংস্কৃতিকে পছন্দ করি, আমি আমার ধর্মকে প্র্যাকটিস করতে ভালোবাসি। এই জায়গাগুলোকে ধরো। যারা হিন্দু, এভাবে ভাবো, তুমি একজন হিন্দু, তুমি একজন বাঙালি, তোমার নিজস্ব সত্তা আছে, তোমার পরিচয় আছে। এই নিজের সত্তা এবং অস্তিত্বকে আঁকড়ায় ধরো, তাইলে একটা জাতির সত্তা প্রপারলি বিকশিত হবে আমাদের পরবর্তী প্রজন্মের মধ্যে। বুঝতে পারছো কথাটা? এই জন্য মানে শেকড়বিহীন হয়েও না। বাইরের কিছু একটা দেখলা, খুব চাকচিক্য, দেখেই তার প্রতি একদম ঝুঁকে পড়বা না। এরপরে আসো, ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, সোনার তরী কবিতায় এখানে তুমি কে? তুমি মাঝি। মাঝি নৌকা লয়ে আইছিল, মনে আছে তোমাদের?
ওই যে ভাইয়া বললাম কিছুক্ষণ আগে, তুমি যখন চূড়ান্ত বিপদে পড়বা, কোনো উপায় নাই, তখন দেখবা যাকে দেখবা তাকে প্রচন্ড আপন মনে হবে, যে ওনারা তো আমি চিনি, উনি তোমার ব্যাপক কাছের মানুষ, এরকম মনে হবে, একটা ফিল আসবে। তো এই সোনার তরী কবিতা তুমি হচ্ছে এখানে মাঝি, যা রূপিবে তাই পাবে সংসার যে কর্মভূমি, উদ্দীপকের অন্তর্নিহিত তাৎপর্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ পংক্তি কোনটি? এখানে ছোট ক্ষেত আমি এখানে এখন আমার লোহ করুণা করে আমার এই সোনার ধানে গিয়েছে বড়ি, যত চাও তত লো তরণী পরে। একটু খেয়াল করো, যা রূপিবে, রূপিবে মানে যা রোপণ করবে, লাগাবে, গাছ লাগাই না আমরা, গাছ রোপণ করি আর কি। যা রূপিবে তাই পাবে সংসার যে কর্মভূমি, সংসারটা মানে পৃথিবীটা আর কি, জীবনটা, এটা কর্মক্ষেত্র বা কর্মভূমি। তো এটার সাথে যদি তুমি সঙ্গতিপূর্ণ খোঁজো, মানে মিলে যায়, এতে বলা আছে একখানে ছোট ক্ষেত আমি একেলেন না, ওখানে তো বলা আছে রোপণ করলে তুমি ফল পাবা। বিতে বলা আছে এখন আমার লোহ করুণা করে না, এখানে উৎপাদনের কোনো কিছু নাই। শীতে বলা আছে আমার এই সোনার ধানে গিয়েছে ভরি, এটা ঠিক, কারণ আমি ধান রোপণ করেছিলাম, ধানে এখন আমার মাঠ ভরে গেছে। আর শেষ লাইন দেখো, যত চাও তত লও তরণী পরে, তোমার যত দরকার সবকিছু তুমি তোমার নৌকার মধ্যে উঠাও, এর মানে এটাও যাচ্ছে না, তাহলে আমার এই সোনার ধানে গিয়েছে ভরি, এটা ভালো উত্তর। ওকে, এরপরে দেখো, উক্ত সঙ্গতির বিপরীতে সোনার তরী কবিতার অন্তর্নিহিত দর্শনটি হলো, মানে এটা যা তুমি রোপণ করবে তাই পাবে, এর বিপরীতে যদি সোনার তরী কবিতার অন্তর্নিহিত দর্শন তুমি হিসাব করো, যদি খোঁজো আর কি, পৃথিবীতে ভালো কাজের জন্য ভালো ফল পাওয়া যায়, মহাকাল মানুষের কর্মকে গ্রহণ করে মানুষকে নয়, মানুষ নশ্বর তার কর্ম অবিনশ্বর, এলে যা রবিবে তাই পাবে সংসার কর্মভূমি, এর মানে মহাকাল মানুষের কর্মকে গ্রহণ করে মানুষকে না, মানুষ নশ্বর তার কর্ম অবিনশ্বর, মানে আমি চলে যাব, আমার কাজ চিরদিন থেকে যাবে। আর প্রথমটা পৃথিবীতে ভালো কাজের জন্য ভালো ফল পাওয়া যায়, এটা হুবহু দর্শনটা ম্যাচ করলো না, তাহলে আমরা 2 এবং 3 মিলে এটা নিতে পারবো, এটা ভালো উত্তর। ওকে, তারপরে দেখো, সোনার তরী কবিতা সোনার ধান কিসের প্রতীক? সৃষ্টিকর্ম, এটা 23টা কোশ্চেন ছিল। সৃষ্টিকর্ম, মহাকাল হবে না, সমকাল হবে না, কালস্রোত হওয়ার কোনো চান্সই নেই, সৃষ্টিকর্ম অর্জন, অ্যাচিভমেন্ট এগুলো। হ্যাঁ, সোনার তরী কবিতার কোন ছন্দে রচিত? এই দেখো, রাজশাহী বোর্ডে এই প্রশ্নটা আসছে, ময়মনসিংহ বোর্ডে একই প্রশ্ন আসছে 22 সালে, উত্তর হলো মাত্রাবৃত্ত। এখন প্রশ্ন হচ্ছে ছন্দ আমরা বুঝবো কেমনে? ছন্দ বোঝার জন্য ছন্দের বেসিক নিয়ে ক্লাস করতে হয়, টাইম লাগে আর কি। হ্যাঁ, তো তোমাকে যদি ভাইয়া শর্টকাটে যদি বিষয়টাকে বলি, ছন্দ চিনবার যদি একটা উপায় তোমাকে আমি দিই আর কি, ব্যাপারটা হবে এমন, যদি তুমি পড়ার পরে দেখো খুব দ্রুত যাওয়া যাচ্ছে, সুরে সুরে যাওয়া যাচ্ছে, ছড়ার ফ্লেভার পাচ্ছ, বুঝবা এটা স্বরবৃত্ত ছন্দ। ছন্দ বেসিক্যালি 3 রকম, 1 নম্বর হচ্ছে স্বরবৃত্ত, তারপরে 2 নম্বরে বুঝবা হচ্ছে মাত্রাবৃত্ত, তারপরে হচ্ছে অক্ষরবৃত্ত। এর বাইরে আরো সাব ডিভিশন আছে অনেকগুলো, সেই দিকে যাওয়া যাবে না, বেসিক জায়গায় থাকো। এই হলো 3টা। হ্যাঁ, এখন খেয়াল করো, স্বরবৃত্ত বলছি যে একটু দ্রুত যাওয়া লাগবে। হ্যাঁ, কম্পারেটিভলি কেমন যাইতে হয়? একটু দ্রুত যাইতে হয়, মানে পরে শোনাচ্ছি, নডন নডন পায়রা গুলি জোটন বেঁধেছে, এপারেতে ছেলে মেয়ে নাইতে নেমেছে, দুই ধারে দুই রুই কাতলা ভেসে উঠেছে, কে দেখেছে কে দেখেছে, এগুলো ক্লিয়ার কথাটা? সুর যদি থাকে, গতি থাকবে। স্বরবৃত্ত ছন্দে ছড়া লেখা হয়, ম্যাক্সিমাম ছড়ার ছন্দ হচ্ছে স্বরবৃত্ত, এটা হচ্ছে প্রথম কথা। এবারে মাত্রাবৃত্ত, স্বরবৃত্ত থেকে কম্পারেটিভলি স্লো যাবে, তাহলে আমরা লিখলাম 1 থেকে তুলনামূলক এটা ধীর, তাই তো? কম্পারেটিভলি এটা ধীরে যায় 1 থেকে, মানে স্বরবৃত্ত থেকে। তুমি পড়লেই বুঝে যাবা, অত টানমান নাই। রবীন্দ্রনাথের যত কবিতা আছে তার মধ্যে একটা বড় অংশ বলা হয় রবীন্দ্রনাথের প্রিয় কবিতা ছিল মাত্রাবৃত্ত, এই ছন্দে লেখা হয়েছে এটা দিয়ে। শুধু বিঘে 2 ছিল মোর ভুঁই, আর সবই গেছে ঋণে, বাবু বলিলেন বুঝেছ উপেন, এ জমি লইব কিনে, কহিলাম আমি তুমি ভূস্বামী, ভূমির অন্ত নাই, চেয়ে দেখো মোর আছে বড় জোর, মরিবার মতো ঠাই। এটা মাত্রাবৃত্তের লক্ষণ। গগনে গরজে মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা, এটা মাত্রাবৃত্তের লক্ষণ। এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে, 30 বছর ভিজিয়ে রেখেছি 2 নয়নের জলে, এতটুকু তারে ঘরে এনেছিল সোনার মতন মুখ, পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাইতো বুক, এগুলো সব মাত্রাবৃত্তের লক্ষণ। আচ্ছা, অক্ষরবৃত্তটা এই 1 থেকে 2টা স্লো, আর 2 থেকে 3 আরো স্লো।
বোঝার জন্য বলছি, তুমি এখানে গদ্যের একটা প্রভাব পাবা, গদ্যের প্রভাব তুমি এখানে খুঁজে পাবা। গদ্যের প্রভাব কিরকম? ওই যে গদ্য ছন্দ দেখো না, এই গদ্য ছন্দটা বের হয়েছে হলো এখান থেকে, অক্ষরবৃত্ত থেকে বের হয়েছে গদ্য ছন্দ। যেমন, হ্যাঁ অনাগত শিশু, হ্যাঁ আগামী দিনের কবি, এই শিশু পার্কের দোলনায় বসে দোল খেতে খেতে একদিন তুমি সব জানতে পারবে। আমি তোমার জন্য লিখে রেখে যাচ্ছি সেদিনের সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প। আজ যখন দেখি কবিহীনে বিমুখ প্রান্তরে, কবির বিরুদ্ধে কবি, মাঠের বিরুদ্ধে মাঠ, বিকেলের বিরুদ্ধে বিকেল, মার্চের বিরুদ্ধে মার্চ, উদ্যানের বিরুদ্ধে উদ্যান। কি বললাম এতক্ষণ ধরে? কবিতা মনে হয়েছে? গদ্য মনে হয়েছে, কিন্তু তোমার 9-10 বইয়ের কবিতা এটা, তাই না? তো স্বাধীনতার শব্দটি কিভাবে আমাদের হলো, ওখান থেকে পড়ছি। তো এরকম প্রচুর কবিতা তুমি পাবে যেগুলোর মধ্যে গদ্যের প্রভাব তোমাদের তাহারেই পড়ে মনে। হে কবি, নীরব কেন? ফাগুন যে এসেছে ধরায়, বসন্তে বরিয়া তুমি লবে না তব বন্দনায়। কহিল সে, স্নিগ্ধ আখি তুলি, দক্ষিণ দুয়ার গেছে খুলি। কথাবার্তা হচ্ছে, মনে হচ্ছে কনভারসেশন, তাই না? তো এটা হচ্ছে স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত, ছন্দের বাহ্যিক ডিফারেন্স। এরপরে পড়লে পড়ার শেষ নেই। এরপরে আসো, সোনার তরী কবিতায় কবির আক্ষেপ নিয়ে নিচের কোন পংক্তিটিতে প্রকাশ পেয়েছে? কবির আক্ষেপ, আমারে সোনার ধানে গিয়েছে ভরি, এখন আমারে লোহ করুণা করে, গগনে গরজে মেঘ ঘন বরষা, যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। নিচেরটাই তো বেশি ভালো উত্তর, তাই না? উপরে বলছে আমারে সোনার ধানে গিয়েছে ভরি, আক্ষেপ নেই, আক্ষেপ মানে হারানোর বেদনা আর কি। এখন আমারে লোহ করুণা করে, অনুরোধ। গগনে গরজে মেঘ ঘন বরষা, সিচুয়েশন ব্যাখ্যা করা হয়েছে। যাহা ছিল নিয়ে গেল সোনার তরী, আমার অনেক কিছুই ছিল, সব ওই নৌকা নিয়ে চলে গেছে। এর মানে এটা আক্ষেপ, 100% আক্ষেপ, নো ডাউট অ্যাবাউট ইট। ধান কাটা হলো সারা, সারা মানে শেষ। চরণটির মাধ্যমে কোন ভাব প্রকাশ পেয়েছে? ফসলের কাজ সম্পন্ন হওয়া, কর্মের পরিণতি, কর্মময় জীবন, ফসল তোলার তাড়া। ধান কাটা হলো সারা, চরণটির মাধ্যমে কোন ভাব প্রকাশ পেয়েছে? খুব খেয়াল করে বুঝো। ধান কাটা কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে। তাহলে ফসলের কাজ সম্পন্ন হওয়া না, এটা তো শাব্দিক স্বাভাবিক করতে হয়। কবিতা তো রূপক, ডিরেক্ট তো নেওয়া যাবে না। কর্মের পরিণতি, এটা উত্তর হইতে পারে। কর্মময় জীবন না, কাজ শেষ হয়ে গেছে, জীবন দিয়ে হবে না। ফসল তোলার তাড়া, এটাও তো না, কাটা তো শেষ, এটাও নেওয়া যাচ্ছে না, এটাও নেওয়া যাচ্ছে না। তার মানে কর্মের পরিণতি। ধান লাগাইছিলাম, গাছ বড় হয়েছে, ধান হয়েছে, কাটা শেষ হয়েছে, এর মানে আমার জার্নি কমপ্লিট হয়েছে, মানে কর্মের পরিণতি এটা। ওকে। সোনার তরী কবিতায় ঠাই নাই ঠাই নাই কথাটিতে মাঝির কেমন মনোভাব প্রকাশিত হয়েছে? আগ্রহ, নিবেদন, স্মৃতিচারণ, হতাশা। মাঝি অনাগ্রহ, এটা আগ্রহ না। মাঝি নিবে না, তাই না? ওই যে কৃষক বলছে যে তুমি তোমার নৌকার মধ্যে গুলো তোলো, তারপরে যাকে খুশি তাকে দিয়ে দিও। বলার পরে কৃষক ওগুলো নিয়েছে, নেওয়ার পরে যখন সে বলছে এখন আমার লোহ করুণা করে, দয়া করে এখন তোমার নৌকায় আমি উঠবো, জায়গা দাও। দেওয়ার পরে এরপর মাঝি দিছে পোল্টি। মাঝি পোল্টি দিয়ে বলছে যে না, নৌকায় তো জায়গায় নাই, তোমার নিবো কেমনে? ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। ধান ছিল তখন কৃষকের, এখন ধান হয়ে গেছে মাঝির, নৌকায় তোলার কারণে। মানে অনাগ্রহ, নিতে চায় নাই। মাঝির কি মনোভাব প্রকাশ পাইছে ভাইয়া? ভাই অনাগ্রহ প্রকাশ পাইছে, বুঝতে পারছো? পরপারে দেখি আঁকা, তরু ছায়া মসি মাখা। এখানে মসি মাখা বলতে কি বোঝানো হয়েছে? কালো রঙে মাখানো, অস্পষ্ট মহাকাল, মসি দ্বারা অস্পষ্ট, মসি দ্বারা মাখা। এটাও খেয়াল করো, অস্পষ্ট মহাকাল এটা একটা উত্তর হতে পারে, আবার কালো রঙে মাখানো এটাও হতে পারে। কিন্তু দেখো, পরপারে দেখি আঁকা, তরু ছায়া মসি মাখা, এখন আমি হচ্ছে এই পাশে, আর ওই পারে দেখি তরু ছায়া মসি মাখা, গাছের অন্ধকার সবকিছু মিলে একদম অন্ধকার হয়ে আছে, পুরো সিচুয়েশন যেমন সকালবেলা। তাহলে কালো রং দিয়ে যেন সমস্ত গাছপালাগুলোকে মাখামাখি করে দেয়া হয়েছে। প্রতীক হিসেবে কবিতার যে বিবরণ, পরবর্তী শব্দার্থ, ওই জায়গায় এটাকে নেওয়া হয়নি, বাকিগুলোকে নেওয়া হয়েছে। তাহলে এখানে কালো রঙে মাখানো এটাই ভালো উত্তর। ওকে, তারপর নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী প্রশ্নের উত্তর দাও। শিক্ষক, বাংলাদেশের কি নান্দনিক স্থাপত্য কর্মের নাম বলো, মানে একটা বিল্ডিং এর নাম বলো আর কি। স্থাপত্য কর্ম মানে হচ্ছে বিল্ডিং, ইঞ্জিনিয়ারিং এর প্রয়োগ দিয়ে বানানো কোনো জিনিস। শিক্ষার্থীগণ, বাংলাদেশের জাতীয় সংসদ, হ্যাঁ সংসদ ভবন, দারুণ। শিক্ষক, সংসদ ভবনের স্থপতি কে? শিক্ষার্থীগণ, জানি না স্যার।
শিক্ষক লুইয়াই কান, দেখো তোমরা সৃষ্টিকে চেনো, স্রষ্টাকে নয়। আমাদের জন্য, আমাদের মতো গরিব দেশের জন্য এটা একটা গর্ব, কারণ প্রতি মাসে সংসদ ভবনের যে মেনটেনেন্স কস্ট এটা অনেক বেশি, অনেক বেশি হইলেও আমরা জাতিগতভাবে গরিব হই আর যাই হই বিশ্বের মানুষের কাছে, কিন্তু আমাদের মন অনেক বড়, তাই না? আমাদের মাসে আর্থিক সামর্থ্য বাড়তেছে, আমরা অনেক আগে থেকে এটাকে মেনটেন করেও আসতেছি, এটা আমাদের জন্য প্রাউড। যা হোক, দেখো উনি অস্ট্রীয় বংশোদ্ভূত একজন আমেরিকান নাগরিক, মাথায় রেখো এটা। লুই আই কান অস্ট্রীয় বংশোদ্ভূত আমেরিকান নাগরিক। আর কমলাপুর যে রেলওয়ে স্টেশন, ওটার যিনি স্থপতি ওনার নাম হচ্ছে বব লুই। তো বব লুই আর লুই আই কান ভেজাল লাগাই দিও না, কদিন পরে জন্য অ্যাডমিশনে পড়তে হবে এগুলো। আচ্ছা দেখো, সোনারতরী কবিতাটি, এটা বলছে উদ্দীপকের লুই আই কান সোনারতরী কবিতার কৃষের সাথে তুললো। সোনার ফসল কৃষক, মহাকাল ছোট ক্ষেত কৃষক। কৃষক চাষবাস করছিল, তার খবর নেই। লুই আই কান বানাইছে সংসদ ভবন, মানে নকশা ওনার, ওনারা আমরা অনেকে জানি না, কিন্তু সংসদটাকে আমরা চিনি, দেখি। আচ্ছা, আগের উদ্দীপক, উদ্দীপকের মর্মার্থ নিচের কোন চরণে প্রকাশ পেয়েছে? এখানে ছোট ক্ষেত আমি একেলা, তারপরে হচ্ছে তোমার আমারে সোনার ধানে গিয়েছে ভরি, ঠাই নাই ছোট সে তরি, শূন্য নদীর তীরে রোহিণী পড়ি। একটু খেয়াল করে দেখো, তোমরা সৃষ্টিকে চেনো, স্রষ্টাকে নয়। মানে আমরা এখান থেকে পিক করছি কাকে? এখানে হচ্ছে তোমার ডিজাইনার, মানে স্থপতি লুই আই কান, তাহলে উনি হলেন এটার ডিজাইনার, এটার ডিজাইনার দিয়েছে, এটার মানে পরিকল্পনাকারী। আচ্ছা, তাহলে লুই আই কান, আচ্ছা উনি কি বানাইলেন? বানালেন হচ্ছে জাতীয় সংসদ ভবন। ওকে, এখন বোঝা থাকলে বলো স্টুডেন্টরা পিক করছে কোনটা, মিস্টার লুই না সংসদ? সংসদ এটাকে পিক করছে। তাহলে আমরা কি স্রষ্টার কদর করলাম না তার সৃষ্টিটা, মানে তার বানানোর জিনিসটা, তাই তো? তাহলে এখানে বলছে উদ্দীপকের মর্মার্থ কোন চরণে প্রকাশ পাইছে, এখানে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে যিনি অ্যাচিভমেন্ট তৈরি করছেন তাকে না, তার অ্যাচিভমেন্টটাকে আমরা জড়ায় ধরে আছি। এর মানে হচ্ছে আমরা তাকে আমাদের মাঝে ঠাঁই দেই নাই, তার কাজটাকে দিয়েছি, রাইট? তাহলে ঠাঁই নাই ছোট সে তরি, বুঝতে পারছো? আমরা তাকে নিলাম না, তার কাজটাকে নিলাম, মানে কৃষককে নিলাম না, তার ধানটাকে নিলাম। ওগো তুমি কোথা যাও কোন বিদেশ, এখানে তুমি কে? তুমি হচ্ছে মাঝি। ওগো, মনে রাখো এই সম্বোধনের পরে কমা বসে, আগে আশ্চর্যবোধক চিহ্ন বসতো, এখন কমা বসে। সম্বোধনের পর কমা বসে, হ্যাঁ এটা মাথায় রাখবা। ওগো, তারপরে হে বন্ধু, এরকম কোনো কিছু বলে, আমরা যে ইংলিশ জন বলি হ্যালো, এর পরে কি থাকে? কমা থাকে, মানে সম্বোধনের পর কমা। আচ্ছা, ওগো তুমি কোথা যাও কোন বিদেশ, এখানে তুমি মানে হচ্ছে মাঝি। তারপরে কবি ছোট ক্ষেত বলতে কি বোঝাতে চেয়েছেন? আয়তনে ছোট ক্ষেত, নদীর ছোট চর, মানুষের জীবন পরিধি, অজানার দেশ। কবি ছোট ক্ষেত বলতে কি বোঝাতে চেয়েছেন? কবি কি মিন করেছেন? আয়তনে ছোট ক্ষেত না, শাব্দিক ভাবে তো যাবে না। নদীর ছোট চর না, এটাও যাবে না। অজানার দেশ যাবে না। মানুষের জীবন পরিধি, আমাদের কাজের ক্ষেত্র তো কম, খুব একটা বেশি না। ক্ষেতের মধ্যে ফসল ফলানোটা যতটুকু বড় ক্ষেত, ততটুকু ফসল আমরা ফলাবো। তো আমাদের জীবনের পরিধি যতটুকু, আমাদের কাজের যে পরিমাণ সেটাও হবে তেমন, ওই অর্থে। ওকে, যদিও কম সময়ে অনেক বড় কাজ করা যায়। জয়নুল আবেদিন বিখ্যাত চিত্রশিল্পী, তিনি শিল্পাচার্য নামে পরিচিত। তার বিখ্যাত চিত্রকর্মের মধ্যে রয়েছে দুর্ভিক্ষের চিত্রমালা, সংগ্রাম, সাঁওতাল রমণী, ঝড় এবং আরো অনেক ছবি। পৃথিবীর মানুষ এই শিল্পীর পেন্সিলের আঁচড়ে প্রতিফলিত দুর্ভিক্ষতাড়িত মানুষও সেই সময়কে আজও অনুভব করে। বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ প্রতিষ্ঠায় তিনি ছিলেন পুরোধা ব্যক্তিত্ব। জয়নুল আবেদিনের সঙ্গে সোনারতরী কবিতার কৃষের সাদৃশ্য রয়েছে। মাঝি, ভরা নদী, তরী, কৃষক। এত দূর ঘুরায় এত সহজ প্রশ্ন করলে হবে? জয়নুল আবেদিন এই কর্মগুলো করেছেন, তাই না? এগুলো ঢাকা ইউনিভার্সিটির চারুকলা অনুষদ প্রতিষ্ঠায় তার অবদান অনেক বেশি। তো তিনি এখন আছেন নাকি? নাই তো। তার চারুকলা অনুষদ আছে প্রতিষ্ঠা করা, তার ছবিগুলো আছে, মানে উনি তো নাই, এমনি কৃষক। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্মগ্রহণ করেন? 1861 খ্রিস্টাব্দে। 1900, আচ্ছা উপরে 1961, নিচেরটা 1861, এটা উত্তর। এরপরে হচ্ছে সাহিত্যকর্মের পাশাপাশি অনন্য চিত্রশিল্পী হিসেবে প্রতিভার স্বাক্ষর রেখেছেন কে? ডেফিনেটলি রবীন্দ্রনাথ ঠাকুর। ওনার আঁকা ছবি প্রায় 2000, এবং তিনি এগুলোকে সুন্দর নামে ডাকছেন। তিনি বলেছেন এগুলো হচ্ছে তার
শেষ বিকালের প্রিয়া। বুঝছো, জীবন সায়ান্নের সব থেকে আপন জিনিস আর কি এগুলো। বোঝো না এই কথা? রবীন্দ্রনাথ যতগুলো ছবি আঁকছেন বেশিরভাগ আঁকছেন বয়স হয়ে যাওয়ার পরে, তরুণ বয়সে কম আঁকছেন। উনি নিজে আদর করে বলছেন এগুলো তার শেষ বিকেলের প্রিয়া, মানে জীবনের সায়ান্নের আদরের জিনিস, ভালোবাসার জিনিস এগুলো। প্রায় 2000 ছবি ওনার হাতে আঁকা। বিশ্বভারতীকে প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ ঠাকুর। তারপরে মাত্র 15 বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থ প্রকাশিত হয়? বনফুল। তারপর রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার লাভ করেন? 1913। এই জায়গায় তোমাদেরকে একটা ছোট ব্যাখ্যা দেওয়ার দাবি রাখি। তোমাদের বইতে দেখবে কথাটা আছে, আমি এটা একটু ডিটেল বলে দেই। বলা আছে যে গীতাঞ্জলি এবং অন্যান্য কাব্যের সমন্বয়ে স্ব-অনূদিত, গীতাঞ্জলি এবং অন্যান্য কাব্যের সমন্বয়ে স্ব-অনূদিত সং অফারিংস গ্রন্থের জন্য তিনি নোবেলটা পাইছেন। আচ্ছা, এখন গীতাঞ্জলি কথাটাকে যদি তুমি ব্যাখ্যা করো, গীত যোগ অঞ্জলি সমান সমান হলো গীতাঞ্জলি। আচ্ছা, এই গীত শব্দের তো গান, অঞ্জলি মানে হচ্ছে আজলা, হাতে এরকম করে রাখা, এটাকে অঞ্জলি বলে। ওকে, এখন আসো তাহলে প্রার্থনার গান, তাই তো? প্রার্থনার গান হিন্দুরা এরকম করে প্রার্থনা করে, আমরা এরকম করে করি, এটুকুই তো পার্থক্য। আমরা হাতটাকে আজলা প্রপারলি রাখি, ওরা এরকম করে রাখে। তাহলে প্রার্থনার গান বা ধর্মীয় সঙ্গীত। ওকে, ইংলিশ করো এটাকে, সং অফারিংস। অফারিংস মানে হচ্ছে মোনাজাত। খেয়াল করে দেখো, তাহলে যেটা গীতাঞ্জলি সেটা আলটিমেটলি সং অফারিংস। মিলছে? এখন আসো পরের অংশ, গীতাঞ্জলি এবং অন্যান্য কাব্যের সমন্বয়ে স্ব-অনূদিত কেন বলা হলো? এই সং অফারিংসে সব মিলে 103টা গান বা কবিতা আছে, আর যেখানে গীতাঞ্জলিতে আছে হচ্ছে 157টা। বুঝতে পারো নাই? গীতাঞ্জলি বইটাই হুবহু সং অফারিংস না। গীতাঞ্জলি বইটাই হুবহু কি না? সং অফারিংস না। সেক্ষেত্রে এই যে গীতাঞ্জলি বই থেকে, গীতাঞ্জলিতে বাংলায় কয়টা আছে? 157টা। সেখান থেকে কবি নিছেন 50টা, আর বাকিগুলো থাকলে কয়টা? এই 53টা। এই 50 আর 53 মিলে কত হইলো? উপরের 5টা দেখতে সুন্দর লাগে না, আলাদা করে আবার লিখে দিলাম। এই উপরে গীতাঞ্জলি থেকে 50টা, 53টা বাকি অন্যান্য বই থেকে, তাহলে কত হলো? এই হলো 103। এই 103টা হলো সং অফারিংস। এর মানে গীতাঞ্জলির 157টা থেকে কবি সিলেক্টেড ওয়েতে, মানে কমায় নিয়ে উনি এখানে নিছেন হচ্ছে 50টা, আর তার বলাকা, সানাই, তারপরে তোমার খেয়া, শিশু ভোলানাথ, কণিকা খনিকা, এরকম অন্যান্য বইগুলো থেকে কোনো জায়গা থেকে 1টা, কোথাও 4টা, কোথাও 5টা, এরকম নিয়ে বাকি 53টা নিছেন উনি। তাহলে সং অফারিংস কি হুবহু গীতাঞ্জলির ইংরেজি বই? বলা যাবে না। গীতাঞ্জলি এবং অন্যান্য কাব্যের সমন্বয়ে তৈরি করা বই হচ্ছে সং অফারিংস, এটা প্রথম কথা। আর দ্বিতীয় কথা সেটা হচ্ছে গীতাঞ্জলি বাংলা বই, সং অফারিংস ইংরেজি বই, এটার জন্য পাইছেন। তৃতীয় কথা হচ্ছে অন্যকে অনুবাদ করেন, রবীন্দ্রনাথ নিজে অনুবাদ করছেন। এগুলো মাথায় রাখবা, ভুলে গেলে চলবে না। এবং শেষ কথা বলে দেই, গীতাঞ্জলি লেখা হয়েছে 1907, 8, 9 এই সময়টায়। প্রকাশিত হয়েছে গীতাঞ্জলি 1910 সালে, সং অফারিংস হয়েছে 1912 সালে, এবং 1913 সালেটার জন্য নোবেল পাইছে রবীন্দ্রনাথ। ওকে, আশা করি বুঝতে পারছো। এরপরে আসো, বলাকা কাব্যগ্রন্থটি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর। তারপরে বিসর্জন কি জাতীয় রচনা? বিসর্জন হচ্ছে ভাইয়া নাটক। বিসর্জন একটা নাটক। তারপর চিত্রাঙ্গদা নাটকটি কে রচনা করেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, অমিয় চক্রবর্তী, সৈয়দ ওয়ালিউল্লাহ। অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুর, আর কে করবে? যেহেতু ওনার লেখা আমরা আলোচনা করছি। কত সালে তিনি মারা যান? 1941 সালে। 1861, 1941, 80 বছর। রবীন্দ্রনাথ ঠাকুরের অসুখ ছিল, শেষ 3 মাস উনি শান্তিনিকেতনে ছিলেন। ওটাই তার প্রিয় জায়গা ছিল। শান্তিনিকেতনকে রবীন্দ্রনাথ খুব পছন্দ করতেন। ওখানকার যে পরিবেশ, এটা তো উনি নিজে তৈরি করেছিলেন, তাই না? তো শেষ 3 মাস শরীর ভালো যাচ্ছিল না, তিনি লেখালেখি করেন নাই, ওইভাবে কম করছেন। বেশিরভাগ সময় উনি মুখে বলতেন, আরেকজন লিখতো। তো ওনার প্রোস্টেটে অসুখ হয়, এখানে অপারেশন করা লাগবে, বয়স হয়েছে তো। তখনকার সময় যারা বড় বড় ডাক্তার, তোমরা ডক্টর বিধানচন্দ্র রায়ের নাম শুনছো, এরকম অনেক বড় বড় ডাক্তারদের মধ্যে একটা টিম হইলো। একদল বলল যে অপারেশন করে ফেলবো আমরা, আরেক দল বললো যে না, অপারেশন করলে এই ধকলটা 80 বছর বয়সে নিতে পারবে না,
কারণ এখনকার মতো ওই লেভেলের অ্যান্টিবায়োটিক তখন ছিল না, এটা তো বুঝতে হবে তোমাকে। কারণ কবেকার কথা এটা, পেনিসিলিন আবিষ্কারিত হয়েছে মনে হয় 1928 কি 29 সালে, আমার যদি ভুল না, আলেকজান্ডার ফ্লেমিং, তাই না? তো ওই লেভেলের ওষুধ তখন নাই, এত ভালো সিস্টেম নাই। এখন এক ডাক্তারের একটা দল বলতেছিল ওষুধ দিয়ে তাকে যতদিন ভালো রাখা যায়, আর একটা দল বলতেছিল যে না, অপারেশন করে ফেললে ভালো হবে। শেষমেশ সিদ্ধান্ত হলো যে রবীন্দ্রনাথের অপারেশন হবে। জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে বারান্দায় একটা রুমে ওটি তৈরি করা হলো। তো ওখানে অপারেশন হলো, অজ্ঞান করা হলো, অপারেশন হলো, কিন্তু অপারেশন হওয়ার পরে ওনারা জ্ঞান ফিরে নেই, মারা গেছেন। এবং যদি রবীন্দ্রনাথের ব্যক্তিগত মতামতের কথা আমাকে জিজ্ঞাসা করো, আমি যতটুকু পড়াশোনা করছি এর উপরে, রবীন্দ্রনাথ নিজে অপারেশনের পক্ষে ছিলেন না, উনি চাননি এভাবে ছুরি কাছে নিজে যাইতে। কিন্তু অসুখ তো আলটিমেটলি একটা সময় মতামত দিয়েছেন, ডাক্তারদের মধ্যে দলাদলি হয়েছে, আলাপ আলোচনা হয়েছে, একটা সময় গিয়ে অপারেশন করতে হয়েছে, এ হচ্ছে ব্যাপার। এবং ওটিতে ঢোকানোর আগে রবীন্দ্রনাথ তার জীবনের শেষ কবিতা বলে গেছেন মুখে মুখে, ওই যে লিখে নেওয়া হয়েছিল, তোমাদের কিছুক্ষণ আগেও ভাইয়া শোনাইছি, তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করে বিচিত্র ছলনা জালে হে ছলনাময়ী। কবিতার নাম তোমার সৃষ্টির পথ, শেষ লেখা বইতে পাবা এটা। এবং এই কবিতার শেষের দিকে আসলে দেখবা লেখা আছে এরকম যে, শেষ পুরস্কার নিয়ে যায় সে আপন ভান্ডারে, পেতে তবে অক্ষয় অধিকার। শেষ পুরস্কার নিয়ে যায় সে আপন ভান্ডারে, খেয়াল করে দেখো, আপন ভান্ডারে মানে নিজের জগতে চলে যাচ্ছে। মানে রবীন্দ্রনাথ বুঝতে পারছিলেন হয়তো তিনি আর বাঁচবেন না, বুঝতে পারছো ব্যাপারটা? এটা 1941 সালের কথা। ওকে, 22শে শ্রাবণ, তাই না? 22শে শ্রাবণ। এরপরে আসো, এসবদের মধ্যে কে প্রথম সাহিত্য নোবেল পুরস্কার পান? সিভি রমন, রবীন্দ্রনাথ ঠাকুর, আব্দুল সালাম, অমর্ত্য সেন। রবীন্দ্রনাথ ঠাকুর। বাহিরা কেউ, যারা এখানে দেখতে পাচ্ছ, অমর্ত্য সেন, আব্দুল সালাম, সিভি রমন, বাকিরা কেউ কি না সাহিত্যিক না। অমর্ত্য সেন লিখেছেন, দুর্ভিক্ষের উপর গবেষণা করে তিনি হচ্ছে নোবেল পাইছেন, কিন্তু সাহিত্যিক না, উনি রাইটার। অ্যাজ ইউজুয়াল সাহিত্য বলছে যেমনটা বোঝায় এমন না। এরপরে আসো, বাংলা সাহিত্যের ছোট গল্পের পথিকৃৎকে? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর। ছোট গল্পের পথিকৃৎ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। ছোট প্রাণ ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা নিতান্তই সহজ সরল, সহস্র বিস্মৃতি রাশি প্রত্যহ যেতেছে ভাসি, তারি দু চারটি অশ্রু জল, নাহি বর্ণনার ছটা, ঘটনার ঘন ঘটা, নাহি তত্ত্ব নাহি উপদেশ, অন্তর তৃপ্তির হবে, সাঙ্গ করি মনে হবে, শেষ হইয়াও হইল না শেষ। এই যে ছোট গল্পের ডেফিনেশন, সাহিত্যের উপরীতি, 10ম শ্রেণীর বইতে তোমরা এটা পড়ে আসছো, ঠিক? হায়াত মোহাম্মদ স্যার ওটা লিখছেন ওই জায়গায়। ছোট গল্পের এই যে সংজ্ঞা উনি নিজে দিয়েছেন, তারপরে ছোট গল্প লিখে দেখাইছেন। আর বিশ্ব সাহিত্যে ছোট গল্প প্রথম যিনি লিখেছেন তার নাম হচ্ছে এডগার অ্যালান পো, একজন আমেরিকান রাইটার, ইউএসএ রাইটার। উনি বিশ্ব সাহিত্যে প্রথম লিখেছেন। আর ইংরেজি সাহিত্যের ওই আইডিয়া বাংলা সাহিত্যে কপি করেছেন রবীন্দ্রনাথ, এবং নিজস্ব স্বকীয়তার সংজ্ঞাও দিয়েছেন, মনে থাকবে। এবং এটাও মনে রাখবা, বাংলা সাহিত্যের সর্বশেষ সংযোজন হচ্ছে ছোট গল্প। এরপরে আর কোনো ধারা আর যুক্ত হয়নি। নাটক, কবিতা, গান, উপন্যাস সবই তো সাহিত্যের ধারা, ছোট গল্প সাহিত্যের ধারা, সর্বশেষ ধারা হচ্ছে এটা। শেষ লেখা কার রচনা? রবীন্দ্রনাথ ঠাকুরের, কাজী নজরুল ইসলামের, প্রমোদ চৌধুরীর, অমিয় চক্রবর্তীর। শেষ লেখা হচ্ছে তোমার রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। তারপরে আসো, বিসর্জন রবীন্দ্রনাথ ঠাকুরের কোন শ্রেণীর রচনা? বিসর্জন হচ্ছে কাব্যনাট্য। এখন কাব্যনাট্য কি, কাব্যনাট্য কি, এখন নাটক কি আর কাব্যনাট্য কি, এগুলো একটু আলোচনা করি জাস্ট সংক্ষেপে। কাব্যনাট্য ও নাটক, নাটক তো শ্রেণীগতভাবে 3 রকম, মনে রাখো, মোটা দাগে 3 রকম। একটা হচ্ছে তোমার কমেডি, যার মধ্যে হাসি থাকবে। একটা হচ্ছে ট্র্যাজেডি, বিষয়বস্তুর কথা বলছি আর কি। আরেকটা হচ্ছে তোমার প্রহসন। কমেডিতে থাকবে কি হাস্যরস, কমেডি, ট্র্যাজেডিতে থাকবে হচ্ছে কান্না, তুমি কানতে কানতে চোখ ফুলায় ফেলবা। প্রহসনে কি থাকবে? প্রহসনে থাকবে হচ্ছে মেসেজ, বার্তা প্লাস হাসি, মানে সামাজিক বার্তাও থাকে, হাসিও থাকে। এ হচ্ছে মোটা দাগে নাটক 3 প্রকার। এরপরে তুমি ভাগ করতে চাইলে অনেকভাবে করতে পারবা। তো কাব্যনাট্যটা যেটা, এটা কোন ডাইমেনশনে করা হয়? কাব্যনাট্য মানে হচ্ছে এটা নাটক, তবে এর ডায়লগ গুলো কবিতার ঢঙে ঢঙে বলা হয়, কবিতার স্টাইলে বলা হয়। যেমন ধরো, শেক্সপিয়রের নাটক তোমরা পড়ছো কিনা জানি না, বাসায় যদি কেউ বড়রা থাকে যারা ইংলিশে পড়ে বা ওরকম নাটক যদি থাকে,
শেক্সপিয়ারের পিওর ইংলিশ নাটক, তাহলে দেখবা ডায়লগগুলো কাব্যিক সব। তখনকার সময়ে সাহিত্যের মাধুর্য রক্ষার জন্য স্বাভাবিক কথ্য ভাষার যে গদ্যরূপ এগুলোকে ব্যবহার করা হতো না ওইভাবে। বাংলা সাহিত্যে গদ্য আছে 1847 সালের পরে। তাও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অনেক বড় স্টেপ নিয়ে গদ্যকে প্রতিষ্ঠা করেছেন সাহিত্যের বাহন এবং ভাষা হিসাবে। এর আগে গদ্য লেখালেখি হইলেও ওইরকম সুস্পষ্ট ডাইমেনশন তৈরি হয় না সাহিত্যের জন্য গদ্য নিয়ে, এর আগে ছিলই না। বাংলা সাহিত্যের প্রাচীন যুগ মধ্যযুগ পুরোটাই হচ্ছে কবিতা নির্ভর। আধুনিক যুগে গদ্য আসছে, সেটাও আধুনিক যুগ শুরু হচ্ছে 1801 সাল থেকে। আর 1847 বেতাল পঞ্চবিংশতি বইয়ের মাধ্যমে বিদ্যাসাগর সেটাকে প্রতিষ্ঠা করছেন, অনেক পরের কথা। তো কাব্যনাট্য মানে হচ্ছে এটা আলটিমেটলি নাটক, কোনো সন্দেহ নাই, কিন্তু ঢংটা হচ্ছে কবিতার সংলাপগুলো। কৃষক ভরসা না পাওয়ার কারণ কি? গ্রামীণ পরিবেশ, খরস্রোতা নদী, বর্ষার দুর্যোগ, ফসল তোলার তাড়া। কৃষক কেন ভরসা পান না? বর্ষার দুর্যোগের কারণে। গগনে গরজে মেঘ ঘন বরসা, কুলে একা বসে আছি নাহি ভরসা। এমন হচ্ছে বর্ষার দুর্যোগ। সোনারতরী কবিতায় ভাড়া ভাড়া শব্দগুচ্ছ কে বোঝাতে ব্যবহৃত হয়েছে? পূর্ণতা, বিপুলতা, প্রয়োজনীয়তা, স্বল্পতা। রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা। আসো একটা টার্মের সাথে পরিচয় করায় দেই। নির্ধারক বিশেষণ। ওকে, এই যে ভাড়া শব্দটা, এটা যদি তুমি খালি ভাড়া বলো তাহলে ধান রাখার পাত্র। এক এক এলাকায় এক এক নামে ডাকে। আমাদের এলাকায় আমরা বলি হলি, কেউ বলে হলই, কেউ বলে ঝুড়ি, হ্যাঁ এরকম বড় ছোট হয়। ভাড়া ধান রাখা হয়, দেখবো যে সব জেলার টুকরিতে ফল বিক্রি করে না ওরকম আর কি। এখন ভাড়া ভাড়া মানে অনেকগুলো ভাড়া ভর্তি ধান, রাশি রাশি ধান মানে অনেক ধান। তাহলে দেখো এখানে কবিতা তুমি যদি পড়ো, রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, দুইটা দ্বিরুক্ত শব্দ পাশাপাশি, রাশি রাশি একটা দ্বিরুক্ত শব্দ, ভাড়া ভাড়া আরেকটা দ্বিরুক্ত শব্দ পাশাপাশি লেখা। ওকে, মনে রাখবা দ্বিরুক্ত শব্দ ব্যবহার করে যদি পরিমাণে বেশি বোঝায় তাহলে তাকে নির্ধারক বিশেষণ বলে। তাহলে তাকে কি বলে? নির্ধারক বিশেষণ বলে। বাস এটা মনে রেখে দিও। আমি উদাহরণ এখানে সেট করে দিচ্ছি। হ্যাঁ, রাশি 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 ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা। বুঝছো? এই যে একটা দ্বিরুক্ত শব্দ, এই যে আরেকটা দ্বিরুক্ত শব্দ। এখন দুইটা দ্বিরুক্ত শব্দের এখানে পারপাস কি বলো? কম বোঝানো না বেশি বোঝানো? বেশি বোঝানো। তাহলে রাশি রাশি ভাড়া ভাড়া দিয়ে কি বুঝাইছে? অনেক ধান বোঝানো হয়েছে। ব্যাস, আশা করি ক্লিয়ার, আর কোনো সমস্যা থাকার কথা না এখানে। এরপরে আসো সামনের দিকে যদি যাই, কবিতায় কৃষকের কর্মস্থলটি কেমন? ছোট, বড়, কোলাহলপূর্ণ, নির্জন। একখানে ছোট ক্ষেত আমি একলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা। তাহলে একখানে ছোট ক্ষেত, নিজেই তো বলছেন ক্ষেত খুব একটা বড় না, দ্বীপ সদৃশ, চারদিকে পানি যাচ্ছে। আমি যখন এই কবিতা পড়তাম আমাদের কল্পনায় সব ভেসে উঠতো, যেহেতু আমি গ্রামে কলেজ পড়ছি, আমার আলহামদুলিল্লাহ গ্রামের একদম মাটিতে জলে মানুষ হয়েছি। এটা খুব ভালো হয়েছে। আমরা যারা 90s কিড, আমরা এখন বাংলাদেশের সবচেয়ে লাকি প্রজন্ম, কারণ আমরা দুইটা যুগকে যুগ সন্ধিক্ষণের মানুষ। আমরা পেছনে একটা যুগ যেতে দেখছি, একটা যুগ সামনে আসতে দেখছি। একটা অদ্ভুত যুগে এখন তোমরা আসো, তোমরা নিজেরাই বুঝতে পারো এটা একটা অদ্ভুত সময় তোমরা পার করতেছো, খেয়াল করে দেখো। আর আমাদের জীবনে শৈশব বলতে যারা বোঝে এটা ছিল আমাদের, পরে আর আস্তে আস্তে শৈশবটা হারাই যাচ্ছে মানুষের জীবন থেকে। আমাদের সময় আমরা সন্ধ্যাবেলা পূর্ণিমার রাতে এমন কোনো বাড়ি নাই যে উঠানে মাদুর পেতে আমরা বসি নাই, আকাশের দিকে তাকাই নাই, এমন বাড়ি পাওয়া যেত না। প্রত্যেক বাড়িতে পূর্ণিমা রাতে আমরা পানি দিয়ে উঠানে হচ্ছে দাগ কাটে আমরা গোল্লাছুট খেলছি। তোমরা এগুলো চিন্তাই করতে পারো না, কারণ তোমরা এখন কি হয়, পাঁচটা ছেলে এক জায়গায় দাঁড়ানো, পাঁচজনের হাতে পাঁচটা মোবাইল এবং প্রত্যেকে যার যার মোবাইলে ব্যস্ত। তা তোর এক জায়গায় দাঁড়াইছিস কেন?
দাঁড়ায় যদি মোবাইল টিপবি তো ওখানে দাঁড়ানোর দরকার কি? যা যা বাড়িতে থাকলেই তো হইতো। তাহলে সামাজিকতার এই জায়গাটা এখন নষ্ট হয়ে গেছে। বিজ্ঞান আমাদের দিয়েছে বেগ, কেড়ে নিয়েছে আবেগ। সায়েন্স আমাদের গতি দিয়েছে জীবনে, কিন্তু আমাদের ইমোশনকে নষ্ট করে ফেলছে। বুঝতে পারছো? তো বিজ্ঞানের ব্যবহার আমরা করব, কিন্তু আমাদের মানুষে মানুষের যে সম্পর্ক, আমাদের যে ফ্যামিলি বন্ডেজ, আমাদের কাছের মানুষকে যে ভালো রাখার চেষ্টা, আমাদের বন্ধুত্বের সম্পর্কগুলোকে যে নার্সিং করার যে একটা বিষয়, এগুলো যেন আমাদের মাথায় থাকে। বুঝতে পারছো ভাইয়া? মনে রেখো, তুমি যত যান্ত্রিক হবা তোমার লাইফ তত বেশি কঠিন হয়ে যাবে। আমরা মনে করি সহজ হয়েছে, না আসলে কঠিন হবে। বাস্তবতা এটাই বলে, তুমি যদি প্রপারলি ইউজ করতে না পারো বিজ্ঞানকে। এরপরে আসো, বাঁকা জল খেলা করার মধ্য দিয়ে নদীর জলের কোন দিকটি উন্মোচিত হয়েছে? হিংস্রতা, উদ্দামতা, শান্তরূপ, প্রবহমানতা। শান্তরূপ হওয়ার কোনো চান্সই নেই। প্রবহমানতা মানে নদী বইছে, এটা একদিকে উত্তর। উদ্দামতা উত্তর। হিংস্রতা নেওয়া যাবে, নদী হিংস্র ছিল না ওই জায়গায়। তাহলে ভালো উত্তর হচ্ছে উদ্দামতা, নদীটা উদ্দাম ছিল, চারিদিকে বাঁকা জল করিছে খেলা। ওকে, তারপরে আসো, আমি একালা কথাটির মধ্য দিয়ে মূলত কোন দিকটি উন্মোচিত হয়েছে? পৃথিবীতে মানুষ একা, কৃষকের একা থাকা, শিল্প স্রষ্টার অপূর্ণতা, মহাকারের নিঃসঙ্গতা। শিল্প স্রষ্টার অপূর্ণতা। আসলে আমি একা, তাই না? এই অর্থে সোনার তরী কবিতায় কে ভরা পালে চলে যায়? চলে যায় হচ্ছে মাঝি। ভরা পালে চলে যায়, কোনো দিকে নাহি যায়, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে। সোনার তরী কবিতায় কোন ঋতুর প্রভাব লক্ষ্য করা যায়? প্রভাব মানে হচ্ছে, প্রভাব তো না ডিরেক্ট সরাসরি, ঋতুই তো বর্ষা এবং তার প্রভাব আছে, ঋতুও বর্ষা এবং তার প্রভাবও আছে। নৌকার মাঝি কিভাবে চলে যায়? কিভাবে যায় হচ্ছে ভরা পালে চলে যায়। কবিতার লাইন থেকে উত্তর যদি দাও তাহলে ভরা পালে চলে যায়। ঢেউগুলো নিরুপায় কথাটির মধ্যে দিয়ে মূলত কোন বিষয়টি বোঝানো হয়েছে? দ্যাটস এন ফ্যান্টাস্টিক কোয়েশ্চেন, আসার মতো প্রশ্ন। ঢেউগুলো নিরুপায় কথাটির মধ্য দিয়ে মূলত কোন বিষয়টি বোঝানো হয়েছে? খরস্রোতা নদীর উন্মত্ততা, বর্ষা প্রকৃতির শান্তরূপ, শিল্প স্রষ্টার অপূর্ণতা, কাল আপন গতিতে বহমান। ঢেউগুলো নিরুপায়, ঢেউর কোনো উপায় নাই, এর মানে কাল আপন গতিতে বহমান। কাল চলছে, কাল চলবে। বুঝতে পারছো? কাল চলছে, কাল চলবে, এটা হচ্ছে মূল কথা। এরপরে আসো, বারেক ভিড়াউতরি কুলিতে এসে চরণটিতে কৃষকের কিরূপ আবেদন প্রকাশিত হয়েছে? বারেক মানে এখানে একবার, বারেক মানে আব্দুল বারেক না, এ হচ্ছে বার এক। এটা আসছে কই থেকে? একবার থেকে। ৫,০০০কে আমরা বলি না হাজার পাঁচেক, ওইরকম আর কি। তো এখন বারেক লেখার অর্থ কি, এটাও তো কথা। দেখো, বার এক, ১ ২ ৩ ৪, এখানে ৪ মাত্রা। মাত্রাবৃত্ত ছন্দে এই বর্ণগুলো এক একটা মাত্রা, ব র এ ক। কিন্তু তুমি যখন বলবা বারেক, এখানে কয় মাত্রা হয়? দেখো, ১ ২ ৩, ৩ মাত্রা। কবিতার মাত্রা তুমি যদি ইয়ে করো, বই যদি নাও সামনে, দেখবা গ গ নে গ র জে। আমি লিখি, হ্যাঁ, দেখো, গগনে গরজে মেঘ ঘন বরষা। বড় পর্বটা দেখো, বড় পর্ব কোনটা? আচ্ছা, পরের লাইনটা আবার লিখি, কুলে একা, কুলে একা বসে আছি, নাহি ভরসা। সি, গ গ নে গ র জে মেঘ, ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮, এই পর পর্ব ৮ মাত্রার, ছোটটা ৩ মাত্রার, ৫ মাত্রার হবে। ১ ২ ৩ ৪ ৫, এই হলো ৫ মাত্রার। বুঝছো? এখানে দেখো, কুলে একা বসে আছি, ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮, এটা ৮ মাত্রা, পরেরটা ৫ মাত্রা হবে, ১ ২ ৩ ৪ ৫। এখন কবিতা এবার পড়ো, আসো কবিতার মধ্যে আবার চলে যাই। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারেক ভিড়াও তরি কুলিতে এসে। দেখো, বারেক ভিড়াও তরি, ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮, এই হচ্ছে ৮ মাত্রা। বুঝছো না? বুঝো নাই? আর পরের অংশ, বারেক ভিড়াও তরি, তারপরে বলা আছে কুলেতে এসে, এটা কত মাত্রা? এটা ৫ মাত্রা। এই যে ১ ২ ৩ ৪ ৫, ডান। এখন উনি যদি এখানে বারেক না লিখে লিখতেন বার এক, তাহলে হয়তো ৪ মাত্রা। যদি হয়তো একবার ভিড়াও তরি লিখতে পারতেন তিনি, কিন্তু 4 মাত্রা হইতো। এত করে কবিতার ছন্দের যে স্ট্রাকচার সেটা মেনটেন হইতো না। তোমরা বলো ভাই এত কিছু হিসাব করে লিখতে হয়? এত কিছু হিসাব করেই লিখতে হয়। এই জন্য জীবনানন্দ দাশ বলেছেন, সবাই কবি নয়, কেউ কেউ কবি। বুঝতে পারছো এবার কথা, আসল কথা? সবাই কি নয়? কবি নয়। এখন আসো, বারেক ভিড়াও তরি কুলিতে এসে চরণটিতে কৃষকের কিরূপ আবেদন প্রকাশিত হচ্ছে? নির্দেশ, অনুনয়, নিবেদন, আদেশ।
দ্বিতীয় এবং তৃতীয়টা কাছাকাছি উত্তর। নিবেদন মানেও প্রার্থনা করা, অনুনয় মানেও কারোর কাছে চাওয়া। তবে ভালো উত্তর যেটা অপশন অনুযায়ী অনুনয়, একদম রিকোয়েস্ট করা। ওকে, বারেক ভেরাও তরি কুলেতে এসে মানে অনুনয়। কৃষককে দেখে সোনার তরীর মাঝির কেমন অনুভূতি হয়? কৌতূহলী হয়, নির্বিকার থাকে, বিরক্ত হয়, আনন্দিত হয়। নির্বিকার থাকে, কারণ কৃষককে দেখে তো মাঝির কোনো ফিল ছিল না, বরং কৃষকের দরকার ছিল মাঝিকে, যে সে যেন নৌকা ভিড়ায়, আমাকে যেন এখান থেকে উদ্ধার করে। কিন্তু মাঝি তো বার্তা দিচ্ছিল না, তারা একে নিয়ে আসছে, ওগো তুমি কোথা যাও, কোন বিদেশে, তাই না? মাঝির কোন দিকে না তাকানোর, মাঝির কোনো দিকে না তাকানোর অন্তর্নিহিত কারণ কি? মহাকাল আপন গতিতে চলে, মানব জীবন মাঝির মতোই নির্মোহ, মহাকাল কৃষকের প্রতি অনাগ্রহী, প্রকৃতি পরিবেশ মহাকালকে প্রভাবিত করে না। মহাকাল আপন গতিতে চলে, সে কারো দিকে তাকায় না, সে তার মতো করেই থাকে। বুঝতে পারছো? তার একটা নিজস্ব গতি আছে, সে সেটাকে মেনটেন করে। বর্ষা প্রকৃতির রূপ ফুটে উঠেছে নিচের কোন চরণে? গগনে গরজে মেঘ ঘন বরষা, ভরা নদী ক্ষুরধারা খড় পরশা, শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, ঢেউগুলো নিরুপায় ভাঙে দুধারে। সবগুলাতে ফুটে উঠছে, সব। ঢেউ নিরুপায়, ঢেউ বর্ষায় ভাঙে, শ্রাবণ মাসে ঘন মেঘ ঘুরে, ভরা নদী ক্ষুরধারা থাকে, খড় পরশা মানে বর্ষার বল্লমের মতো ধারালো হয়, গগনে মেঘ গর্জন করে, ঘন বরষা, সবগুলোতে। কথা হচ্ছে তুমি নিবা কোনটা, ভালো উত্তর কোনটা? আকাশে মেঘ গর্জন করছে, ঘন বর্ষাকাল, সবচেয়ে প্রপার অ্যান্সার হচ্ছে এটা। আমি ঢাকায় থাকি, আমি ঢাকার খিলগাঁও থাকি, তাহলে প্রপার কোনটা? পরেরটা। বুঝতে পারছো? তাহলে উপরেরটা উত্তর। নৌকার মাঝিকে দেখে প্রথমটা কৃষকের কি ধারণা হয়? স্বল্প পরিচিত, পূর্ব পরিচিত, অপরিচিত, সাহায্যকারী। পূর্ব পরিচিত। দেখে যেন মনে হয় চিনি ও হারে। বুঝতে পারছো? দেখে যেন মনে হয় চিনি ও হারে, পূর্ব পরিচিত। কখন বর্ষা শুরু হয়েছে? ধান কাটা শুরু হলে, ধান কাটার মধ্যে, ধান কাটতে কাটতে, ধান কাটা শেষ হলে, ধান কাটতে কাটতে, কাটিতে কাটিতে ধান এলো বর্ষা, ধান কাটতে কাটতে, এটা উত্তর। সোনার তৈরি কবিতায় সোনার ধান আসলে কি? সোনার তৈরি ধান, সোনামুখী ধান, মূল্যবান রত্ন, সৃষ্টিকর্ম। ডেফিনেটলি সৃষ্টিকর্ম, এটা রূপকের সৃষ্টিকর্মকে বোঝানোর জন্য এটা বলা হয়েছে। হিংস্র নদীর স্রোত কোথায় খেলা করছিল? নৌকার পাশে, ক্ষেতের চারিদিকে, ক্ষেতের পাশে, নৌকার চারিদিকে, ক্ষেতের চারিদিকে। একখানি ছোট ক্ষেত আমি একলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা। তার মানে সব দিক মিলে, যেহেতু সব দিকে পানি ছিল, দ্বীপ সদৃশ ধান ক্ষেত, দ্বীপের মতো। সোনার তরী কবিতায় কৃষকের ভরসা নেই কেন? কাজে ফাঁকি দিয়েছে বলে না, কর্মস্পৃহা নেই বলে না, অনিশ্চিত পরিণতির কথা ভেবে না। এটাই তো উত্তর। আকাশে মেঘ ডাকছে বলে, তাহলে এটা অনিশ্চিত পরিণতির কথা ভেবে, এটা ভালো উত্তর। জলকে বাঁকা বলে অভিহিত করার কারণ কি? প্রতিকূল পরিস্থিতি, স্রোতের বক্রতা, নদীর পরিস্থিতি, জলের প্রবহনতা। প্রতিকূল পরিস্থিতি, সিচুয়েশন তার পক্ষে নাই। সোনার তরী কবিতায় বাঁকা জল মূলত কিসের প্রতীক? মহাকালের, কর্মফলের, কাল স্রোতের, আশঙ্কার। কাল স্রোতের, সময় নামের যে স্রোত, এই কাল স্রোতের প্রতীক হচ্ছে তোমার বাঁকা জল। কৃষক নির্বিকার মাঝির দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন কোন চরণটির মাধ্যমে? নির্বিকার মাঝির দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছেন কোন চরণের মাধ্যমে? দেখো, ওগো তুমি কোথা যাও, কোন বিদেশে, কুলে একা বসে আছি, একখানে ছোট ক্ষেত আমারে লোহ। এটা তো পরে, মাঝি আসার পরে। ছোট ক্ষেতে কোনো কথা নাই, কুলে একাতে কথা নাই, এই কথাটা মাঝির সাথে, উপরটা মাঝির সাথে। তাহলে কোনটাতে দৃষ্টি আকর্ষণ করেছেন? ওগো তুমি কোথা যাও, কোন বিদেশে, এটা। মাঝিকে কোথায় তরি ফেরানোর কথা বলা হয়েছে? ধান খেতে, নদী কূলে, পরপারে, দূরবর্তী গ্রামে। বারেক ভিড়াও তরি কুলেতে এসে, নদী কূলে এসে তরি ফেরানোর কথা বলা হয়েছে। পরপারে রূপকের মধ্য দিয়ে কবিতাটিতে মূলত কি বোঝানো হয়েছে? ওপারের গ্রাম, মৃত্যু পরবর্তী জগৎ, কল্পনার জগৎ, দূরবর্তী জগৎ। এটা দিয়ে কি বোঝানো হয়েছে? এতে বোঝানো হয়েছে মূলত মৃত্যু পরবর্তী জগৎ। গান গেয়ে তরিবে কে আসে পারে, প্রকৃতপক্ষে উক্তিটিতে কাকে ইঙ্গিত করা হয়েছে? মৃত্যুদূত, মহাকাল, নিষ্ঠুর সময়, অপরিচিত মাঝি। এটা মূলত মহাকাল, মৃত্যুদূত না। মাঝিকে দেখে কৃষক উৎসুক হয়ে ওঠেন কেন? চেনা মনে হয়, দক্ষ মাঝি হঠাৎ দেখা পায় গান শুনতে পাওয়ার আশায়। খেয়াল করো তো, উৎসুক হয়ে উঠছে। তুমি যখন খুব বিপদে পড়বা, যেখানে তোমাকে সাহায্য করার মতো কেউ নাই, তখন তুমি যখন কাউকে দেখবা, তখন তাকে দেখে তোমার ব্যাপক উৎসাহ হবে, তোমার মনে হবে তুমি তাকে চেনো। মাঝিকে দেখে কৃষক উৎসুক হয়ে উঠবার কারণ এটাই, চেনা মনে হয়। যাহা লয়ে ছিনু ভুলে, এই কথার মধ্য দিয়ে কি প্রচ্ছন্ন রয়েছে? অনুশোচনা, আক্ষেপ, আত্মসমালোচনা, আত্মানুসন্ধান। আমি এতকাল নদীর কূলে যেটা নিয়ে ব্যস্ত ছিলাম, ভুলেছিলাম, আত্মানুসন্ধান, আমি আমাকে খুঁজতে সময় পাইনি।
কৃষক থরের ভিতরে কি সাজিয়ে দিলেন? সমস্ত ধান, সঞ্চিত খাবার, সমস্ত সম্পদ, সঞ্চিত অর্থ। থরের ভিতরে সাজিয়ে দিয়েছেন সমস্ত ধান। এরপরে আসো, ঠাঁই নাই কথাটিতে মাঝির কেমন মনোভাব প্রকাশিত হয়েছে? অনাগ্রহ। এটাই তো, আমি নৌকায় তোমারে তুলবো না, এটা না বলে বলছি নৌকার মধ্যে জায়গা নেই, এর মানে অনাগ্রহ। সোনারতরী কবিতা কবি আমার বলতে মূলত কাকে বুঝিয়েছেন? নিজেকে, মাঝিকে, সময়কে, তরিকে, নিজেকে। উনি নিজেকে মিন করেছেন, কৃষক, কৃষক রূপী কবি। সোনারতরী কবিতায় ফসলের রূপকে কি বোঝানো হয়েছে? সৃষ্টিকর্ম। ফসলের রূপকে সৃষ্টিকর্ম, কারণ ফসল এখানে একটা সিম্বল, এটার ভিতর দিয়ে মানুষের সৃষ্টিকর্মকে আলটিমেটলি মিন করা হয়েছে, এটা সৃষ্টিকর্ম। সোনারতরী কবিতায় কৃষক কোন মাসে ধান কেটেছিলেন? শ্রাবণ মাসে, কারণ ওইটা যে সময়কালের কথা বলা ছিল আলটিমেটলি সেটা ছিল শ্রাবণ মাস বা বর্ষাকাল। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শ্রাবণ মাস। বর্ষাকাল হলে আষাঢ় মাসের কথা বলা হয়নি। শ্রাবণ গগন ঘিরে কি মেঘ কি ঘুরে ফিরে বেলা, মাত্রই বললাম, ঘন মেঘ ঘুরে ফিরে। শূন্য নদীর তীরে রহিনে পড়ি, যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। শূন্য নদীর তীরে অপূর্ণতার বেদনা নিয়ে কে একা দাঁড়িয়ে থাকে? জেলে, কৃষক, মাঝি, নাবিক। কৃষক। শূন্য নদীর তীরে রহিনে পড়ি কথাটি দিয়ে কি বোঝানো হয়েছে? মৃত্যুর অনিবার্যতা, কালের প্রবহনতা, কৃষকের অসহায়তা, অপ্রাপ্তির বেদনা। মানুষ চলে যাবে আলটিমেটলি, এর মানে মৃত্যুর অনিবার্যতা। আমার সকল নিয়ে বসে আছে সর্বনাশের আশায়। অধিকাংশের সাথে মিল রয়েছে সোনারতরী কবিতার কোন চরণে? আমার সকল নিয়ে বসে আছে সর্বনাশের আশায়, মানে আমার কিছু নাই, তাহলে আমি কুলে একা বসে আছি, এটা। বাকিগুলো দেখো মিলছে না একটু। ব্যক্তি জীবন অসার এ বোধ কবিতার কোন চরণের মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে? শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে, সকলে দিলাম তুলে ধরে ভিতরে, শূন্য নদীর তীরে রহিন পড়ি, এপারিতে ছোট ক্ষেত আমি একেলা, শূন্য নদীর তীরে রহিন পড়ি। কৃষকের অতৃপ্তির বেদনার কারণ কি? সোনারতরীতে ঠাঁই না পাওয়া, আসানোর ফসল না হওয়া, মাঝি তাকে চিনতে না পারা, মাঝি তার ফসল না নেওয়া। অতৃপ্তির কথা বলছে, এর মানে উনি নৌকায় উঠতে পারেন না, এটাই মূল কারণ। সোনারতরী কবিতায় কার দুঃখ প্রকাশিত হয়েছে? কৃষকের, মাঝির, মানুষের, প্রকৃতির। কার দুঃখ প্রকাশিত হয়েছে? কৃষকের দুঃখ। আলটিমেটলি উনি তো ফসল ফলাইছিলেন, দুঃখ তো তার। সৃষ্টিকর্মকে সোনার ফসল বলা হয়েছে কেন? সৃষ্টিকর্ম উৎকৃষ্ট বলে, সৃষ্টিকর্ম শ্রমের ফল বলে, সৃষ্টিকর্ম বিখ্যাত বলে, সৃষ্টিকর্ম অবিনশ্বর বলে, সৃষ্টিকর্ম অবিনশ্বর বলে। সগির মিয়া বহু কষ্টে সোনার ফসল ফলায়, তার সাথে সোনারতরী কবিতার কার মিল রয়েছে? ও সরি, মাঝি না, মিল রয়েছে হচ্ছে কৃষকের। নদী পারাপার করায় মতলব মিয়ার কাজ। মতলব মিয়া সোনারতরী কবিতায় কার প্রতিনিধিত্ব করে? নদী পারাপার করা, এর মানে মাঝি। বৃদ্ধ রইস চৌধুরীর সবকিছু থাকা সত্ত্বেও মনে সুখ নেই, কেবলই মনে হয় এসব কিছু পড়ে থাকবে, কেবল তিনি থাকবেন না। তার মানসিকতা সোনারতরী কবিতার কোন দিকে ফুটে উঠেছে? জাগতিক ভাবনা, পরমার্থিক ভাবনা, মৃত্যু চেতনা, সাংসারিক চেতনা। মৃত্যু চেতনা। পৃথিবীর এইসব গল্প বেঁচে রবে চিরকাল, এশিরিয়ার ধুলো আজ ব্যাবিলন ছাই হয়ে আছে। এশিরিয়া হচ্ছে অ্যাসিরীয় সভ্যতা, মেসোপটেমিয়া সভ্যতার একটা অংশ, ব্যাবিলনও ওখানকারই একটা অংশ। ওখানে 3টা সভ্যতা ছিল বেসিক, তার 2টা এখানে উল্লেখ করা আছে। বুঝতে পারছো কথাটা? তো এখন প্রশ্ন যেটা সেটা হচ্ছে এই, মানুষের হাতে তৈরি করা অ্যাসিরীয় সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা নষ্ট হয়ে গেছে, কিন্তু মানুষের স্বপ্ন, প্রকৃতি অবিনশ্বর। এটা হচ্ছে সেই দিন এই মাঠ কবিতার শেষ 2 লাইনের অংশ আর কি। হ্যাঁ, উক্ত কবিতাংশের ভাব তোমার পঠিত কোন কবিতাকে নির্দেশ করে? সুচেতনা, বিদ্রোহী, পদ্মা, সোনারতরী। আমি থাকবো না আর কি। বুঝতে পারছো? প্রকৃতি বা মানুষের স্বপ্ন এগুলো অবিনশ্বর অবস্থায় থাকে। শিল্পাচার্য জয়নুল বেঁচে নেই, কিন্তু তার ছবি এখনো মানুষকে প্রেরণা দেয়। জয়নুলের ছবি সোনারতরী কবিতার কোন দিককে উন্মোচন করে? খুব ভালো মতো বোঝো, কোন দিক? কর্মফলের গুরুত্ব, কারণ উনি নাই কিন্তু তার ছবি আমরা এখন পর্যন্ত আমাদের মাঝে লালন করি, এর মানে তার কর্মফলকে আমরা এখনো কি করছি? প্রপারলি মূল্যায়ন করছি। সবুজ মিয়া একজন কাঠমিস্ত্রি, তার তৈরি আসবাব ক্রেতারা বহুমূল্যে ক্রয় করলে তাকে কেউ মূল্যায়ন করে না। ক্রেতাদের মানসিকতা সোনারতরী কবিতার কোন বিষয়কে ইঙ্গিত করে? প্রতিকূল পরিবেশে কৃষকের দুরবস্থা, জাগতিক বিষয়ে মাছের নির্বিকারত্ব, ব্যক্তি মানুষের মৃত্যুর অনিবার্যতা, কৃষকের প্রতি মহাকালের অনাগ্রহ। এটা নিচেরটা। সোনারতরী কবিতায় ব্যক্তি সত্তাকে বিসর্জনের ইঙ্গিত পাওয়া যায় কোনটিতে? মাঝের নির্মোহ আচরণ, কৃষকের অসহায় আত্মসমর্পণে, কৃষকের প্রতীক্ষায়, নৌকা ফসল পূর্ণ করায়। কৃষকের অসহায় আত্মসমর্পণে, কারণ কি? ব্যক্তি জীবন বিসর্জন মানে কৃষকের অসহায় আত্মসমর্পণ। কৃষক কি করতে পারে নাই? কৃষক কি কথা নৌকার ঠেকায় বলছে যে আমি উঠবই, আমার নিবি না কেন তুই? পারছে নাকি? না, কৃষক সেখানে ধান ছেড়ে দিছে,
নিজের ওইখানে দাঁড়ায় ছিল, মহাকালের গর্ভে বিলীন হয়ে যাওয়ার অপেক্ষায়। সোনার তরী কবিতায় বর্ণিত নদীটির স্রোত বর্ষার মতো ধারালো, খোরের মতো ধারালো, বিদ্যুতের মতো ক্ষিপ্র, নিচের কোনটি ঠিক? বর্ষার খোর, বিদ্যুতের কথা বলা হয় নাই, বুঝতে পারছো? রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী খুর ধারা, খড় পরশা। তাহলে খুর ধারা মানে খোরের মতো ধারালো, খড় পরশা মানে বর্ষার মতো ধারালো। তাহলে খুরের মতো ধারালো এটাও আছে, বর্ষার মতো ধারালো এটাও আছে, নাই হচ্ছে বিদ্যুতের মতো ক্ষিপ্র এটা। তাহলে 1 আর 2 হচ্ছে ভালো উত্তর, তাহলে এ। সোনার তরী কবিতায় মাঝি ভরা পালে চলে যায়, কৃষকের অনুনয়ে সাড়া দেয়, গান গেয়ে তরি বায়। মাঝি কি করে? তাহলে খেয়াল করে দেখো তো, ভরা পালে চলে গেছে, কৃষকের অনুনয়ে সাড়াও দিছিল, গান গেয়ে তরিও পাইছিল। সো অল আর কারেক্ট। কৃষক তার সোনার ধান মাঝিকে দিল, সুবিন্যস্ত করে সাজিয়ে, সম্পূর্ণরূপে আংশিক। আংশিক না, সাজাই দিছে, সব দিয়ে দিছে, উপরের দুটো ঠিক। ঠাই নাই ছোট সে তরি উক্তির মাধ্যমে বোঝানো হয়েছে কৃষকের ফসলের তরুলি ছিল পরিপূর্ণ। ঠিকই তো আছে। তরিতে ফসল ব্যতীত অন্য কিছুর জায়গা নেই, হ্যাঁ। মহাকাল ব্যক্তি মানুষকে গ্রহণ করেন, এটাও। তাহলে অল আর কারেক্ট, আমরা সবগুলোকে নিব। সোনার তরী কবিতায় মাঝি মহাকালের প্রতীক, ব্যক্তি মানুষের প্রতি অনাগ্রহী, তারপরে কেবল কর্মফলকেই গ্রহণ করে, এটাও তো ঠিক, সবগুলোকে নেওয়া লাগবে। মাঝি তো সবগুলোই করছেন, তাই না? সোনার তরী কবিতায় বর্ষা প্রকৃতি দুর্যোগের ইঙ্গিতবাহী, কৃষকের বিপন্ন অবস্থা নির্দেশ করে, বাংলার স্নিগ্ধ রূপকে প্রকাশ করে। এখান থেকে যদি তোমাকে উত্তর খুঁজতে হয় তাহলে উপরের দুইটা, বাংলার স্নিগ্ধ রূপ, কৃষকের বিপন্ন অবস্থা নির্দেশ করছে। কবিতা অনুযায়ী তুমি যদি দেখো, দুর্যোগ অনুযায়ী তুমি যদি দেখো, তাহলে কবিতার আলোকে তোমাকে উত্তরটা নিতে হবে, মানে উপরের দুইটা ঠিক। কবিতাটিতে ছোট ক্ষেত, ছোট যেহেতু লেখাটা ক্ষেত আর কি, ইঙ্গিত করে পৃথিবীকে, কৃষকের দরিদ্র অবস্থাকে, মানুষের কর্মজগৎকে। এটা মানুষের কর্মজগৎ আর হচ্ছে পৃথিবীটা, দরিদ্র অবস্থাকে নেওয়ার কোনো চান্স নাই, অর্থাৎ এটা নেওয়া যাবে না। কবিতাটিতে মেঘের গর্জন ইঙ্গিত করে বৈরী আবহাওয়া, কৃষকের বিপন্ন অবস্থা, তারপরে বর্ষার স্নিগ্ধ রূপ, নিচের কোনটি সঠিক? খেয়াল করো তো, বৈরী আবহাওয়া মানে এখানে যে বর্ষার যে রূপ আমরা দেখতে পাই আলটিমেটলি, কবিতাটিতে মেঘের গর্জন, মেঘ গর্জন করতেছে, এর মানে বৈরী আবহাওয়া, এটা ঠিক। কৃষকের বিপন্ন অবস্থা, এটাও তো ঠিক। আর বাংলার বর্ষার যে স্নিগ্ধ রূপ যেটা, এটা তো নেওয়া যাচ্ছে না। উপরে 1 আর 2 হচ্ছে ভালো উত্তর, আমরা 1 আর 2 নিয়ে নিলাম। কবিতাটিতে পরপারের গ্রামটি নির্দেশ করে লোকালয়ের অস্তিত্ব, তারপরে গ্রামীণ পরিবেশ, মৃত্যুর ওপারের জগৎকে। তারপরে একটু খেয়াল করো তো, এখান থেকে তুমি যদি ম্যাচ করাতে চাও, পরপারের গ্রামটি নির্দেশ করে, পরপারে দেখি আঁকা তরু ছায়া মশি মাখা, পরপারের গ্রাম কেমন, লোকালয়ের অস্তিত্ব, গ্রামীণ পরিবেশ, মৃত্যুর ওপারের জগৎ। এখান থেকে যদি তোমাকে উত্তর কারেকশন নিতে হয়, তাহলে গ্রামীণ পরিবেশ আর মৃত্যুর ওপারের জগৎ, এটা লোকালয়ের অস্তিত্ব বোঝানোর জন্য ওখানে পরপারের গ্রাম দেখানো হয়নি অ্যাকচুয়ালি। যাহা ছিল নিয়ে গেল সোনার তরী চরণটি নির্দেশ করে কৃষকের অসহায়ত্ব, ঠিক আছে। মৃত্যুর অপরিহার্যতা, এটাও তো ঠিক মনে হচ্ছে। আচ্ছা দেখি, তারপরে আগাই। মহাকালের কাছে ব্যক্তি মানুষ মূল্যহীন, যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। আচ্ছা, শূন্য নদীর তীরে রহিনে পরিত বলা হয় না, সোনার তরী নিয়ে গেছে। আচ্ছা, তাহলে অসহায়ত্ব ঠিক, মৃত্যুর অনিবার্যতা নেওয়া যাচ্ছে না, আর এটা ঠিক। তাহলে 1 আর 3 হচ্ছে ভালো উত্তর, 1 আর 3 ভালো উত্তর। সোনার তরী কবিতাতে গভীর জীবন দর্শন বর্ণিত আছে, রূপকের আশ্রয় নেওয়া হয়েছে, বিভিন্ন চিত্রকল্প প্রকাশিত হয়েছে। বোথ, অল সবগুলো ভালো উত্তর, এখান থেকে সবগুলো নিলাম আমরা। এরপরে আসো, গগনে গরজে মেঘ। এখানে মেঘ বিপদের প্রতীক, প্রতিকূলতার প্রতীক, অন্ধকারের প্রতীক। গগনে গরজে মেঘ, এখানে মেঘ কিসের প্রতীক? বিপদ, প্রতিকূলতা, অন্ধকার। গগনে গরজে মেঘ বিপদের প্রতীক, প্রতিকূলতার প্রতীক। অন্ধকার কি নেওয়া যাবে? অন্ধকার নেওয়ার কোনো চান্স নেই, আমরা এ নিলাম। কবিতায় নৈসর্গিক চেতনার বহিঃপ্রকাশ, নৈসর্গিক মানে হচ্ছে প্রকৃতি সম্পর্কিত আর কি। তাহলে প্রকৃতি কত সুন্দর, সেই নৈসর্গিক চেতনার বহিঃপ্রকাশ যদি বলো, গ্রামখানি মেঘে ঢাকা, প্রভাত বেলা, পরপরে দেখি আঁকা তরু ছায়া মশি মাখা, এখন আমার লোহ করুণা করে। তো করুণার কথা তো আর নৈসর্গিক হওয়ার কোনো চান্স নাই, উপরেরটা হচ্ছে উত্তর। গ্রামখানি মেঘে ঢাকা, পরপরে দেখি আঁকা তরু ছায়া মশি মাখা, প্রকৃতির সাথে যেগুলো রিলেট করে সেগুলো অ্যান্সার নিতে হবে, অন্যটা অ্যান্সার নেওয়ার কোনো চান্স নাই। কবিতায় বৈরী প্রকৃতি নির্দেশক চরণ, ভরা নদী খুর দ্বারা খড় পরশা,
চারিদিকে বাঁকা জল করিছে খেলা, পরপারে দেখিয়া কাতর ছায়া মসি মাখা। বৈরী প্রকৃতির কথা বলছে। তো বৈরী প্রকৃতি তো নিজেরটার মধ্যে নাই, সিচুয়েশন ব্যাখ্যা করছে খালি। গ্রাম দেখা যাচ্ছে অন্ধকার, উপরে খুর ধারা, খড় পরশা, বাঁকা জল। তাহলে 1 এবং 2 হচ্ছে ভালো উত্তর। কবির শূন্য নদীর তীরে পড়ে থাকার কারণ, সোনার তরী কবিকে স্থান দেয়নি। সোনার তরী পরিপূর্ণ হয়ে যাওয়া, মহাকাল শুধু কবির কর্মকে স্থান দেয় ব্যক্তিকে নয়। তাহলে খেয়াল করে দেখো, যদি উত্তর নিতে হয় সোনার তরী নদীর তীরে পড়ে থাকার কারণ, সোনার তরী কবিকে স্থান দেয়নি, এটা উত্তর। সোনার তরী পরিপূর্ণ হয়ে গেছে, এটাও ঠিক। মহাকাল কবির কর্মকে স্থান দেয় ব্যক্তিকে নয়, মানে ধান তুলছে, ধানের কৃষককে তুলবে না, ঠিকই আছে। আমি মনে করি মৃত্যু হচ্ছে জীবনের সবচেয়ে অসাধারণ উদ্ভাবন। এই জীবনকে পুরনো শেখের জিনিস থেকে মুক্ত করে। স্টিভ জবস বলছে এই কথা। আমি মনে করি মৃত্যু হচ্ছে জীবনের সবচেয়ে অসাধারণ উদ্ভাবন, এটি মানুষ জীবনকে পুরনো শেখের জিনিস থেকে মুক্ত করে। আচ্ছা, উদ্দীপকের সঙ্গে সোনার তরী কবিতার বৈপরীত্য আছে বক্তব্যের বিষয়ে। মৃত্যু স্বরূপ ভাবনায়, দৃষ্টিকোণের দিক থেকে। মৃত্যুর স্বরূপ, আচ্ছা দেখো তো, কবিতার সাথে বৈপরীত্য আছে, মানে মিল নাই খুঁজতেছে। এখন অমিল যদি বের করতে হয় এখান থেকে, বৈপরীত্য যদি বের করতে হয়, এখানে স্টিভ জবস বলছে মৃত্যু জীবনের উদ্ভাবন, এটি জীবনকে পুরনো শেখের জিনিস থেকে মুক্ত করে ফেলে। তাহলে বক্তব্যের ঢংটা আলাদা, কবিতা এই ঢঙে কিছু বলা হয়নি। মৃত্যুর স্বরূপকে মিস্টার জবস যেরকম ভাবে দেখছেন, কবি সেরকম ভাবে উপস্থাপন করেননি। এবং দৃষ্টিকোণের বিষয়টা থেকেও উনি বলছেন এটা উদ্ভাবন, মৃত্যুকে তিনি আলিঙ্গন করে নিছেন, এটা পুরনো জিনিস থেকে, শেখের জিনিস থেকে জীবনকে মুক্ত করে ফেলে। তাইলে আমরা সবগুলোকে উত্তর হিসেবে নিতে পারবো, অল আর কারেক্ট। আচ্ছা, বুদ্ধ দর্শনে মৃত্যু শেষ কথা নয়, মৃত ব্যক্তি পুনর্জন্মের মধ্য দিয়ে নতুন জীবন লাভ করে, মানে গৌতম বুদ্ধের দর্শনের কথা বলছে আর কি। হ্যাঁ, বৌদ্ধ ধর্মের কথা এটা। উদ্দীপকের সঙ্গে সোনার তরী কবিতার বৈপরীত্য, বক্তব্য, মৃত্যুস্বরূপ, দৃষ্টিকোণ সবগুলোই। মানুষ ঠকিয়ে সম্পদের পাহাড় গড়েছে নিঃসন্তান মোড়ল, তবু তার মনে সুখ নেই, কেবলই ভাবেন তিনি মারা গেলে সম্পদের কি হবে। আচ্ছা, মারা গেলে সম্পদের, তুই মরে যাবি, সম্পদ দিয়ে কি করবি? মানুষের বয়স হলে আস্তে আস্তে পৃথিবীর প্রতি, সম্পদের প্রতি হচ্ছে আগ্রহ বাড়ে, বুঝতে পারছো? আমি এক বৃদ্ধকে চিনি, উনি হিন্দু, মারা গেছেন অনেক আগে, আমি 7-এ পড়ি। অনেক জমি তাদের, সব জমিতে ধান দেওয়া হয়েছে, বাড়ির কিনারে কিছু উঁচু জমি। তো তার ছেলেরা বলছে যে এখানে ধান দেওয়ার দরকার নাই, একটু কদিন পরে অন্য কিছু দিব, এটা আপাতত থাকুক। উনি বলতেছে না, ধান লাগাই ফেলো, ওটা কাটার পরে দিতে পারবা, মানে একটা জায়গায় 2টা ফসল হবে, লাগাও ধান এখানে দাও। আর ছেলেরা বলছে না, উঁচু জমি, ধান তো ভালো হবে না, থাক, অনেকগুলো জমি তো, সবগুলোতে ধান তো লাগাইলাম। আমার মনে আছে এই ভদ্রলোক, আমার আব্বা আরো 2-1 তোমার পাড়ার প্রতিবেশী গণ্যমান্য ডাইকা নিছে বাড়িতে মানুষকে, যে তোমরা ওদের 2জনকে জিজ্ঞেস করে দাও তারা এই জমিটা এমনিতে ফেলে রাখবে কেন, ধান রোপণ করতেই হবে। আমি তো 7-এ পড়ি, দেখলাম সবাই হাসাহাসি করছিল। আজ বুঝতে পারি এটা কেন, কারণ ওই যে যত বয়স হয় মানুষের, এটা সত্য কথা ভাইয়া, কেন জানি তখন পৃথিবীর প্রতি তাদের একটা মায়া তৈরি হয়ে যায়, এই পৃথিবী তারা ছাড়তে চায় না। আবার আরেকটা দর্শন আছে পাশাপাশি, একটা সময়কে তারা সব ছেড়ে দিয়ে বলে আল্লাহ তুমি আবার নিয়ে যাও, সেটাই ভালো, এটাও ঠিক। সনাতনী কবিতার কোন দিকটা এখানে ফুটে উঠছে? দর্শন চিন্তা, মৃত্যু চিন্তা, দুর্যোগ চিন্তা, কর্মফলের চিন্তা, অবশ্যই মৃত্যু চিন্তা। ওই যে আচ্ছা, মানুষের মৃত্যু হলে তবুও মানব থেকে যায়, অতীতের থেকে উঠে আজকের মানুষের কাছে। মানুষের মৃত্যু হলে তবুও মানব থেকে যায়, মানে মরে যাওয়ার পরেও মহামানব বা কাজের কীর্তির ভিতর দিয়ে সে বেঁচে থাকে, অতীতের থেকে উঠে আজকের মানুষের কাছে। ওকে, অতীত থেকে বর্তমানের মধ্যে সে বিচরণ করে, মারা গেছে আগে, আজকের মানুষের মধ্যে সে আলোচিত হয়, চর্চিত হয়। আচ্ছা, উক্ত পার্থক্যের অন্তর্নিহিত কারণ, বিষয়বস্তু, কবিদ্বয়ের ভিন্ন দৃষ্টিকোণ, উদ্দীপকের কবির আশাবাদ। যদি সোনার তরীর সাথে বক্তব্যের অমিল খুঁজে বের করো, তাহলে এই যে নিচের 2টাকে নিয়ে উত্তর করতে হবে, এটা হচ্ছে ভালো উত্তর। আচ্ছা, আবার আরেকদিকে তুমি যদি হিসাব করো, কবিদের ভিন্ন দৃষ্টিকোণ, এটা উদ্দীপকের কবির আশাবাদ। আবার খেয়াল করো তো, বিষয়বস্তুগত দিক থেকে দেখো, এখানে বলছে মারা গেলেও মানব থাকে, এটা একটা সেন্স, তাই না? জীবনানন্দের দৃষ্টির সাথে তুমি যদি রবীন্দ্রনাথের দৃষ্টিকে যদি ম্যাচ করাইতে চাও আর কি, সেদিক থেকে যদি আমরা ভাবি, অ্যান্সারটা যদি নেওয়ার চেষ্টা করি, তাহলে দেখো কি দাঁড়ায়। 2 কবির দৃষ্টিকোণ বা দৃষ্টিভঙ্গি ভিন্ন, 2জন মৃত্যু এবং জীবনকে 2 ভাবে দেখছেন। উদ্দীপকের কবির আশাবাদ, মানে এখানে জীবনানন্দ যেভাবে আশাবাদ ব্যক্ত করেছেন, সোনার তরীর মধ্যে ওইরকম কোনো কিছু নাই। তাহলে এই 2টাকে ধরেই উত্তর নেওয়া বেশি ভালো বিষয়বস্তু থেকে।
এরপরে আসো, আর কত দূরে নিয়ে যাবে মোরে হে সুন্দরী, বলো কোন পারে ভিড়িবে তোমার সোনার তরী। বাহ, রবীন্দ্রনাথ ঠাকুর। অধিবক্তির হে সুন্দরী এবং সোনার তরী কবিতার মাঝে উভয়ে ত্রাণ করতে, উভয়ে চালিকা শক্তি, উভয়ে পথ নির্দেশক। আচ্ছা, উভয়ই এখান থেকে খেয়াল করে দেখো, উভয়ই চালিকা শক্তি, উভয়ে পথ নির্দেশক, ত্রাণকর্তা বলার কোনো চান্স নাই। এর মানে 2 এবং 3 হচ্ছে ঠিক। এই যে ঠিক উত্তর। জামিল সাহেব তার সমস্ত সঞ্চয় দিয়ে নিজ নামে দাতব্য চিকিৎসালয় সহ নানা সেবামূলক প্রতিষ্ঠান তৈরি করেন। প্রায় 2 যুগ আগে তিনি মারা গেলেও মানুষ তার কৃতকর্মের দ্বারা আজ উপকৃত হচ্ছে। উদ্দীপকের মূলভাব প্রকাশক চরণ এখন আমার লহ করুণা করে, সকলে দিলাম তুলে থরে ভিতরে, আমার এই সোনার ধানে গিয়েছে ভরি। সকলে দিলাম তুলে থরে ভিতরে, এখন তারপরে আমার এই সোনার ধানে গিয়েছে ভরি। প্রশ্ন হচ্ছে যে 2 যুগে মারা গেল, এখন কৃতকর্মের দ্বারা মানুষ উপকৃত হচ্ছে, তাহলে তার কৃতকর্ম সোনার ধান সব দিয়ে গেছেন আমাকে, কিন্তু উনি থাকতে চাননি, এর জন্য উপরটা নেওয়া যাবে না। মানুষ তার কর্মের মধ্যে বাঁচে, বয়সের মধ্যে নয়। উদ্দীপকের সাথে নিচের কোন পংক্তির মিল আছে? এতকাল নদী কূলে আমার, এখন আমার লোহ না, দেখে যেন মনে হয় চিনি ওহারে, আমার সোনার, এটা আমার সোনার ধানে গিয়েছে ভুঁই, এটা তার কর্ম, তাই না? ফকির লালন শাহ তার সঙ্গীতের মাধ্যমে হয়ে উঠেছেন মানুষের মনের মানুষ, তাই তিনি মরেও বেঁচে আছেন মানুষের হৃদয়ে। উদ্দীপকের লালন শাহর কর্মকাণ্ডকে সোনার তরী কবিতার কোনটির সাথে তুলনা করা যায়? মাঝি, ধান, স্রোত, তরী। গান লিখছেন তো তিনি, এর মানে ওনার কৃষকের যেমন ধান ছিল, ওনার আছে এরকম সোনার ধান। কৃষকের যেমন সোনার ধান, ওনার আছে এরকম গান, এই যে তার সঙ্গীত। এরপর আসো, উদ্দীপক ও সোনার তরী কবিতার ভাবগত ঐক্য পরিলক্ষিত হয় অতৃপ্তির বেদনা প্রকাশে, কর্মফলের মহিমায়, ব্যক্তি মানুষের পরিণতিতে। আচ্ছা, উদ্দীপক কোনটা? এটা সঙ্গীতের মাধ্যমে তিনি বেঁচে আছেন, তাহলে অতৃপ্তির বেদনা, কর্মফলের মহিমা, ব্যক্তি মানুষের পরিণতি। উপরটা নেওয়া যাচ্ছে না, অতৃপ্তির বেদনা এখানে কোনো কিছু নাই, তিনি কাজের মধ্য দিয়ে বেঁচে আছেন। তাহলে 2 এবং 3 ভালো উত্তর, তাহলে 2 এবং 3 এখান থেকে নিলাম। মানবতা, সাম্য, বিপ্লব ও মুক্তির পক্ষে একাত্মতা ঘোষণা করেছে কাজী নজরুল ইসলামের বাণী। মাত্র 43 বছর বয়সে তার সৃজনী প্রতিভা স্তব্ধ হয়ে গেলেও তার কর্মফলে বাঙালির চেতনা তাকে অমর করে রেখেছে। সোনার তরী কবিতার কোন চরণ উদ্দীপকের কাজী নজরুল ইসলামের কর্মের ইঙ্গিত বহনকারী? আর আছে আর নাই দিয়েছি ভরে, আমার এই সোনার ধানে গিয়েছে ভরে, কথা যা ছিল নিয়ে গেল সোনার তরী, একখানে ছোট ক্ষেত আমি একালা। এখানে তো কর্মফলের কথা বলা হয়েছে, এর মানে আমার এই সোনার ধানে গিয়েছে ভরি, এটা হচ্ছে বেস্ট অ্যান্সার। ঠাই শব্দটি ব্যুৎপত্তিগত ভাবে কোনটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ? অবস্থান, স্থান, বাসস্থান, প্রস্থান। স্থান, ঠাই পাওয়া, স্থান পাওয়া, ওই অর্থ আমরা ব্যবহার করি এটাকে। গর্জে শব্দের রূপান্তরিত রূপ কোনটি? গগনে গরজে মেঘ, ঘন বরষা। এই যে এটা গর্জে 2 মাত্রা, গরজে 3 মাত্রা। সোনার তরী কবিতায় ফসলের জমির চারদিকে বেষ্টিত জলরাশি কিসের প্রতীক? সোনার তরী কবিতায় ফসলের জমির চারদিকে বেষ্টিত জলরাশি কিসের প্রতীক? কালস্রোত, নিঃসঙ্গতা, নির্বিকার, অসহায়তা। কালস্রোত, জলরাশির কথা বলছে তো 100%, এটা কালস্রোত, সময়ের স্রোত। স্তরে ভিতরে কথাটির অর্থ কি? কিছু কিছু স্তরে স্তরে ক্রমশ পর একের পর এক, স্তরে স্তরে, মানে সাজাইলাম, তারপরে আবার সাজাইলাম, তারপরে আবার সাজাইলাম, এরকম করে স্টেপ বাই স্টেপ উপরের দিকে নিয়ে গেছি। ট্রাকের মধ্যে যেরকম মাল লোড করা হয়, একটা ওই রকমের কনসেপ্ট আর কি। তরু ছায়া অর্থ কি? গাছের ছায়া, নদীর ছায়া, বাড়ির ছায়া, প্রাণীর ছায়া। গাছের ছায়া, তরু মানে গাছ। এরপরে ক্ষুরধারা কবিতায় কি অর্থে ব্যবহৃত হয়েছে? ভরা নদী ক্ষুরধারা, ক্ষুরের মতো ধারালো বর্ষা, ক্ষুরের মতো ধারালো অস্ত্র, ক্ষুরের মতো ধারালো নদী, ক্ষুরের মতো ধারালো স্রোত। ভরা নদী, ক্ষুরধারা, খর পরশা। ভরা নদীর স্রোতকে তিনি ক্ষুরের মতো ধারালো বলেছেন, নদীকে বলেননি, অস্ত্রকে বলেননি, বর্ষা তো ক্ষুর দিয়ে বলা হয়নি, বলেছে খর পরশা। সোনার তরী কবিতায় আমি শব্দের প্রতীকী অর্থ কি? প্রতীকী অর্থ কৃষক। কবি নিজে মাঝি, এই যে কবি নিজে আছে এই জায়গায়, একটা ভাইটাল জায়গা, প্রতীকী অর্থের কথা বলছে তো। আমি তো কৃষক বলেছেন, তো সিম্বলিক জায়গা থেকে তুমি যদি মেটাফোর থেকে যদি নাও রূপক ভাবে, তাহলে কবি নিজে, কবি নিজেকে বলেছেন আমি। তারপরে আসো, সোনার তরী কবিতাটিতে কোনটির মাধ্যমে গাছপালার কালচে রং মাখা অবস্থা বোঝানো হয়েছে? পরপারে দেখি আঁকা তরু ছায়া মসি মাখা, চারিদিকে বাঁকা জল, গ্রামখানে মেঘের ঢাকা। তরু ছায়া মসি মাখা, তোমাদেরকে ভাই ব্যাখ্যা করে দিয়েছি। তরু মানে গাছ, ছায়া তো ছায়া, মসি মানে অন্ধকার। সোনার তরী কাব্যগ্রন্থটির রচয়িতা, এটা একটা কবিতার বই অবশ্য, ওই বইয়ের নাম কবিতা পড়ে, এটা রবীন্দ্রনাথ ঠাকুর।
এরপর সোনার কবিতা কবির সৃষ্টিকর্মকে কি হিসেবে কল্পনা করা হয়েছে? সম্পদ, ফসল, নদীর স্রোত, তরী। ফসল হিসেবে, সোনার ধান হিসেবে কল্পনা করা হয়েছে। তরী বেয়ে আসা মাঝিটিকে চেনা মনে হয়, কৃষকের মনে কিরূপ ভাবের উদয় হয়? তরী বেয়ে যিনি আসছেন তাকে চেনা মনে হয়েছে, তখন তার কিরূপ ভাব? ভয়ে আতঙ্কিত হবেন না, আশার আলো খুঁজে পায়। সন্দেহ, আবেগে কান্না চলে আসে না, আশার আলো খুঁজে পায়। আবেগে কাইন্দাল ছিল না, তো আবেগে কাইন্দালছে না। তাহলে কি হয়েছিল? আশার আলো খুঁজে পেয়েছিলেন তিনি। ওই যে দেখে যেন মনে হয় চিনি ওহারে, গান গেয়ে তরি বেয়ে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি ওহারে, ও গো তুমি কোথা যাও কোন বিদেশে, বারেক ভিড়াও তরি কুলেতে এসে। তো আশার আলো খুঁজে পেয়েছিলেন তিনি। ওকে, তারপরে আসো সোনার তরী কবিতাটি কত মাত্রার মাত্রাবৃত্ত ছন্দে রচিত? তোমাদেরকে ভাই এটা হিসাব করে করে দেখাইছিলাম। বড় পর্বটা ৮ মাত্রা, ছোট পর্বটা ৫ মাত্রার। তাহলে ৮ মাত্রাটা ভালো উত্তর। শূন্য নদীর তীরে কয় মাত্রার পর্ব? দেখো ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭। এখন যদি হিসাব করো তাহলে এখান থেকে মাত্রা সংখ্যা তুমি যদি বের করো, শূন্য নদীর তীরে কয় মাত্রার পর্ব, শূন্য নদীর তীরে কয় মাত্রা। আচ্ছা, এখানে জফলা আছে, তো জফলাটা তাহলে ধরতে হবে একটা। তাহলে ১ ২ ৩, ১ ২ ৩ আর হচ্ছে ২, তাহলে ৮ মাত্রা। শূন্য নদীর তীরে রোহিণী পরি, জফলা তো জটা ফলা হিসাবে আসছে, ধরতে হবে। এরপরে আসো, চারিদিকে বাঁকা জল করেছে খেলা, পঙ্ক্তিতে প্রকাশ পেয়েছে কালের গর্ভে সবকিছু হারানোর শঙ্কা, বর্ষার পল্লী প্রকৃতির মোহনীয় রূপ, কৃষক রবি কবির অসহায়ত্ব। খেয়াল করো, প্রশ্নের দিকে একটু তাকাও। বলছে চারিদিকে বাঁকা জল করেছে খেলা, এটাতে বুঝাইছে কি? বর্ষার পল্লী প্রকৃতির মোহনীয় রূপ? না, মোহনীয় রূপ কি নেওয়ার কোনো চান্স আছে? মোহনীয় রূপ নেওয়ার কোনো চান্স নাই, আমরা এটা নিতে পারবো না। কালের গর্ভে সবকিছু হারানোর শঙ্কা, এটা একটা ভালো উত্তর। আর কৃষক রবি কবির অসহায়ত্ব, এটা একটা ভালো উত্তর। তাহলে ১ এবং ৩ হচ্ছে ভালো উত্তর। আমরা ১ এবং ৩ নিয়ে নিলাম। যেহেতু চারিদিকে বাঁকা জল খেলা করছে, এটা দিয়ে বোঝানো হচ্ছে কালের গর্ভে সব হারিয়ে যাবে এবং কৃষক রবি কবি উনি অসহায় হয়ে পড়েছেন। ওকে, মহাকাল ব্যক্তি মানুষকে গ্রহণ করে না, কারণ কর্ম ছাড়া মানুষের অন্য পরিচয় মূল্যহীন। এটা ঠিক। ব্যক্তি মানুষ মহাকালকে অতিক্রম করতে পারে না, কর্মই মানুষের বিচারের আসল মানদণ্ড। তাহলে ব্যক্তি মানুষ মহাকালকে অতিক্রম করতে পারে না, কিন্তু তুমি যদি কবিতার ভাবের থেকে যদি অ্যান্সার মিলাও, কর্ম ছাড়া মানুষের পরিচয় মূল্যহীন আর কর্ম মানুষের বিচারের আসল মানদণ্ড, এটাও তো ১ আর ৩ ভালো উত্তর। নিলাম ১ আর ৩। ওকে, তারপরে দেখো, সোনার কবিতা পরে বলা যায় কীর্তিমানের মৃত্যু নাই, জন্মিলে মরিতে হবে, জন্ম হোক যত তথা, কর্ম হোক ভালো। তুমি কবিতা পড়ার পরে তোমার যে ফাইন্ডিংস সেটা কি? কীর্তিমানের মৃত্যু নাই, জন্মিলে মরিতে হবে, জন্ম হোক যত তথা, কর্ম হোক ভালো। এখানে কাজ নিয়ে বলা আছে, তুমি কাজ করলে স্মরণীয় হবা, জন্মিলে মরিতে হবে, মৃত্যুর আবশ্যকতা নিয়ে সরাসরি কেমন কিছু বলা হয়নি, কাজের মাধ্যমে বোঝানো হয়েছে অনেক কিছু। তাহলে এখানে ২ এবং ১ এবং ৩ যেটা, অর্থাৎ ২ বি হচ্ছে ভালো উত্তর। তারপরে শারীরিকভাবে মানুষের বিনাশ ঘটলেও সৃষ্টিকর্মের মাধ্যমে মানুষ বেঁচে থাকে চিরকাল। বাংলা কবিতার ইতিহাসে সোনার তরী কবিতাটি আশ্চর্য সুন্দর, ঐতিহ্যবাহী সৃষ্টি সুন্দর, এক চিরায়ত আবেদনবাহী। এখানে ঐতিহ্যবাহী সৃষ্টি সুন্দর যেটা, এটার সাথে কোনো সম্পর্ক নাই। আশ্চর্য সুন্দর তো অবশ্যই, এবং এক চিরায়ত আবেদনবাহী, এটা ঠিক। তাহলে বি আমরা উত্তর নিলাম, ১ এবং ৩। তো এই ছিল তোমাদের সাথে আয়োজন। ভালো থাকবো সবাই। তোমাদের সাথে একটা ভালো সময় কাটাতে পারছি আমার বিশ্বাস। আবার কথা হবে পরবর্তী টপিকে। সবার জন্য শুভকামনা দেওয়া। আল্লাহ হাফেজ।